আজকে আপার প্রাইমারি যে সিলেবাস আছে আমাদের, সেই সিলেবাসের অন্যতম একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আমরা আলোচনা করব, সেটা হচ্ছে ভারতের বিচার বিভাগ। আমি আর 2 মিনিট ওয়েট করে নিচ্ছি, স্যার বলেছিলেন একটু মানে লিঙ্কটা দেওয়ার পর, জয়েন করার পর 5 মিনিট পর শুরু করতে, তাই যদি আরো কেউ জয়েন হয় ততক্ষণ আমি একটু জেনে নিই। আজকে অনেকগুলো নতুন মুখ দেখছি আমরা এখানে উপস্থিত আছে। তোমরা কি মানে আগে থেকে এই ব্যাচে ছিলে, মানে না নতুন জয়েন করেছো? একটু মাইক অন করে যদি মানে প্রত্যেকে অংশ নিতে, তাহলে একটু ভালো লাগতো, ক্লাসটাও ক্লাসের মতো হতো, তাই না? আমরা আপার প্রাইমারি পড়তে এসেছি, সবসময় বলছি শিশু কেন্দ্রিক শিক্ষা। যেখানে শিক্ষার্থীর অংশগ্রহণ হবে সেখানেই আসলে শ্রেণীকক্ষের আসল কি বলবো, লক্ষ্য পূর্ণ হবে, তাই তো? একজন শিক্ষকের আসল পড়াতেও ভালো লাগবে। স্যার আমি আগে ক্লাস ছিলাম। হ্যাঁ, তোমার নামটা দেখেছি। বাকি যারা আছো এখানে, অল্প কয়েকজন আছি, কেউ কাউকে বিচার করবে না। তোমরা শিক্ষক হতে এসেছো, তাই সবার আগে নিজের এই মানে ইয়েটাকে কাটিয়ে উঠতে হবে যে আমি সবার সামনে কথা বলতে পারছি না, এরকম আর কি। তোমাকে যখন সবার সামনে ডেমো দিতে হবে ক্লাসে, মানে ওখানে গিয়ে ইন্টারভিউ যখন হবে, তখন অচেনা কয়েকজন বড় একদম রুক্ষ স্যার তোমার দিকে তাকিয়ে, ম্যাডাম তোমার দিকে তাকিয়ে থাকবে, তোমার কঠিন কঠিন কড়া চোখে প্রশ্ন করবে, তখন তো একদম হাঁপিয়ে উঠবে। সেজন্য এখন থেকে পার্টিসিপেট করতে আরম্ভ করো, বারবার বলবো। হ্যাঁ স্যার, আমিও ছিলাম আগে ক্লাসে। হ্যাঁ, শিক্ষকের লাজ লজ্জা বলে হয় না, এটা সবার আগে কাটিয়ে উঠতে হবে। একটা শিক্ষক হতে গেলে সবার আগে স্টেজে উঠে দাঁড়িয়ে আর কি কথা বলার যে অভ্যাস, সেটা থাকতে হবে। মানে ভুল বলছি জানি না মানে তাতেও অবাক হলে হবে না, বা তাতেও ঘাবড়ালে হবে না, বারবার যেটা আমি বলি। আপার প্রাইমারি যে সিলেবাসটা আছে, সেই সিলেবাসটা তোমরা কি সবাই মানে জানো, যারা এখানে উপস্থিত আছো তারা প্রত্যেকে? আমি বারবার করে দেখিয়ে দিয়েছিলাম এর আগে, আমরা মোটামুটি কমপ্লিট করে চলে গিয়েছি। তো আজকে যেটা আমরা শিখবো সেখানে হচ্ছে ভারতের সংবিধান ও বিচার বিভাগ। তাও আমি একবার দেখিয়ে দিচ্ছি যারা নতুন আছে তাদের জন্য। পড়ার আগে আমাদের সিলেবাসটা মাথার মধ্যে থাকাটা বেশি ইম্পর্টেন্ট। এইটা হচ্ছে আপার প্রাইমারি সিলেবাসের যে জিনিসটা আমি পড়াই তোমাদের এই ব্যাচে, সেটা হচ্ছে সমাজ ও রাজনীতি। এটা অনেকে ভুল ভেবে থাকে যে পলিটি, তো পলিটি নয়, সেটা সেটা হচ্ছে সমাজ ও রাজনীতি। টেটে পেপার 2-তে যেটাকে লেখা থাকে সোশ্যাল সায়েন্স বা এরকম কিছু, সেই জিনিসটাই এখানে। এখানে প্রথমেই আছে যেটা, সেটা হচ্ছে ডাইভার্সিটি, তারপর লোকাল গভর্নমেন্ট, গণতন্ত্র, আন্ডারস্ট্যান্ডিং মিডিয়া, সংবিধান, বিচার বিভাগ যেটা আজকে আমাদের পড়া হবে, গভর্নমেন্ট, মেকিং আ লিভিং, রাজ্য সরকার, আনপ্যাকিং জেন্ডার, সংসদীয় সংস্কার, সোশ্যাল জাস্টিস জাস্টিস এবং মার্জিনালাইজড। সংবিধান জায়গাটা অনেক বড়, সেটা আমরা এতদিন পড়ে এসেছি। আজকে চেষ্টা করছি বিচার বিভাগ এবং তার সাথে আন্ডারস্ট্যান্ডিং মিডিয়া, এই দুটোকে একসাথে কভার করার। ভারতের সংবিধান বা বিচার বিভাগ, এটা একটা মানে ছোটদের তো পড়াচ্ছি না, তাই আমি কোনো সূচনাতে যাচ্ছি না। যেহেতু আজকে দুটো টপিক ধরেছি, তাই আমি একদম ঝড়ের বেগে টপিকে ঢুকছি, ঠিক আছে? নইলে অন্যদিন হলে আমরা একটু সূচনা করি, একটু ভণিতা করি, তারপর শুরু করি। ভারতের সংবিধান এবং বিচার বিভাগে প্রথমে যেটা আমি পড়বো সেটা হচ্ছে, বিচার বিভাগ পড়তে গেলে আমাকে কমিশন পড়তে হবে আগে। আর সব থেকে কমিশন বলতে সব থেকে বড় যেটা সবার আগে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ফাইন্যান্স কমিশন বা অর্থ কমিশন। ভারতের সংবিধানে কত নম্বর ধারাতে এই অর্থ কমিশনের কথা বলা হয়? 280 নম্বর ধারায় অর্থ কমিশনের কথা বলা হয়েছে। প্রকৃতি এবং নিয়োগ মানে অর্থ কমিশনের
কেমন ভাবে প্রকৃতি, মানে কমিশন যে কমিশনটা তার গঠনটা কিরকম, তার কাজকর্ম কিরকম, সেটা নিয়ে একটু আলোচনা করব। যে এটি একটি শাসনতান্ত্রিক সংস্থা যা রাজ্য কেন্দ্র আর্থিক সম্পর্ক পর্যালোচনার জন্য রাষ্ট্রপতি দ্বারা প্রতি 5 বছর বছর অন্তর নিযুক্ত হয়। গঠন: এই কমিশন একজন চেয়ারম্যান এবং 4 জন সদস্য নিয়ে তৈরি হয়। কাজ: কেন্দ্রীয় সরকারের কাছ থেকে রাজ্যগুলো কি পরিমাণ টাকা পাবে সেই সম্পর্কে সরকারকে পরামর্শ দান করা এর প্রধান কাজ। বিশেষ তথ্য: এখান থেকে বিশেষ তথ্য মানে আমরা জানি যে আমাদের পকেটে যে 10 টাকা, 50 টাকা, 100 টাকা নোটগুলো আছে, সেই নোটগুলোতে সব গভর্নরের সাইন থাকে, তাই না? তাহলে এখান থেকে একটা তথ্য, যে 1 টাকার নোটে কার সাইন থাকে। তোমরা যদি একটু গুগল করো যে 1 টাকা 1 রুপি নোট, তাহলে সেখানে দেখবে অর্থ সচিব, ফিনান্স কমিশনার যে হয় ইন্ডিয়ার, তার সাইন থাকে। তাহলে এখান থেকে একটা এটা এমসিকিউ আসে। তারপর অর্থ কমিশনের তালিকা, মানে এখানে তালিকা বলতে বিভিন্ন সময়ে জিজ্ঞাসা করে থাকে, যদি প্রশ্ন কঠিন করতে চায় যে প্রথম কে, বুঝতেই পারছো এই বরাবর আছে, এইখান থেকে প্রথম দ্বিতীয় তৃতীয় করে একটা চার্ট আছে এরকম ভাবে। উল্টো দিকে নবম দশম একাদশ দ্বাদশ ত্রয়োদশ করে পঞ্চদশ পর্যন্ত, মানে 2017-র পর থেকে বর্তমান যিনি আছেন এন কে সিং পর্যন্ত, ততটা পর্যন্ত আলোচনা করা আছে। যদি রিসেন্ট চেঞ্জ হয়ে থাকে তাহলে আমি সেটা আরো নিচে আলোচনা করেছি। তাহলে আজকে আমরা যে বিচার বিভাগ পড়বো, যেটা নিয়ে সবার প্রথমে আলোচনা করবো, সেটা হচ্ছে আমাদের দেশের যে সুপ্রিম কোর্ট তাকে নিয়ে। সুপ্রিম কোর্ট মানে কি? সুপ্রিম, দ্য সুপ্রিম অফ দ্য পাওয়ার, যে সবকিছুর পাওয়ারের উপরে আছে সুপ্রিম। কিন্তু সুপ্রিম কোর্ট বুঝতে গেলে সবার আগে আমাদের একটা জিনিস জানতে হবে, যে সুপ্রিম কোর্টে না সবকিছুই আলোচনা হয় না। সবকিছু নিয়েই যে তুমি একটা কেস করবে, সেই কেসটা সুপ্রিম কোর্টে শোনা হবে তেমনটা নয়। সুপ্রিম কোর্টে মূলত মৌলিক অধিকার যদি লঙ্ঘন করা হয়, তাই সংক্রান্ত যে কেসগুলো আছে সেগুলি শোনা হয়। মানে কিরকম? আমরা এর আগে পড়েছি যে আমাদের সংবিধানে যে ধারাগুলো আছে তার মধ্যে 32 নম্বর ধারাটাকে আমাদের বি আর আম্বেদকর বলেছে হার্ট অফ দ্য কনস্টিটিউশন। কেন বলেছে? কারণ তোমার যদি যে মৌলিক অধিকারগুলো আছে, সেই তোমার যদি মনে হয় যে কোনো মানুষ বা কোনো সংস্থা বা এমনকি কোনো সরকার এমন কিছু করছে যার বদলে তোমার সেই মৌলিক অধিকার লঙ্ঘিত হচ্ছে, তাহলে তুমি তার বিরুদ্ধে সরাসরি সুপ্রিম কোর্টে আর্টিকেল 32 অনুযায়ী আবেদন করতে পারো এবং সুপ্রিম কোর্টে সেটা শোনা হবে। তাহলে সুপ্রিম কোর্টে প্রধানত কোন কেস শোনা হয়? যে কেসে দেখা যায় যে কোনো মানুষের বা কারো মৌলিক অধিকার লঙ্ঘিত হচ্ছে, সেইগুলোই। সুপ্রিম কোর্ট প্রথম কবে চালু করা হয়? সেটা হচ্ছে 28শে জানুয়ারি 1950। এটা আমাদের আধুনিক সুপ্রিম কোর্টের কথা বলা হচ্ছে। সুপ্রিম কোর্ট যেটা প্রথম স্থাপিত হয়েছিল কলকাতা ফোর্ট উইলিয়ামে, তার আলোচনা আমরা এখানে করছি না। সেটার আলোচনা অতীতে একটা ক্লাসে হয়ে গেছে, তোমরা বললে পুনরায় আমি সেটা করে দেবো। এটি একটি স্বাধীন প্রতিষ্ঠান এবং সংবিধানের একটা কাস্টোডিয়ান বা শীর্ষ ব্যাখ্যাকার। কাস্টোডিয়ান ওয়ার্ডটা বলা হয় সংবিধানের কাস্টোডিয়ান। তাহলে প্রশ্নটা আছে এইটা, যে সংবিধানের কাস্টোডিয়ান বা শীর্ষ ব্যাখ্যাকার কি? মানে সংবিধানে একটা লাইন লেখা আছে যে সাপোজ 227 নম্বর ধারাতে একটা এরকম পয়েন্ট লেখা আছে সামথিং, সেই পয়েন্টটা যেটা হবে, সেই পয়েন্টটা দেখা গেলো লোয়ার কোর্টের একটা জাজ একটা ব্যাখ্যা করলো, দিয়ে সেই ব্যাখ্যা অনুযায়ী একটা রায় দিল। আবার অন্য কোর্টের একটা জাজ, মানুষ ভেদে তো আলাদা হতেই পারে না, তো সে আর একটা রায় দিল। এরকম ভাবে দেখা যাচ্ছে যে বিভিন্ন জাজ নিজের মতো করে নিজে আলাদা আলাদা রায় দিচ্ছে। তা তো হতে পারে না। তাই প্রত্যেকটা ধারার একটা সঠিক ব্যাখ্যা যে করবে সেটা হচ্ছে সুপ্রিম কোর্ট করবে। তাহলে লোয়ার কোর্টে কি হয়? লোয়ার কোর্টে সেইটাকে ফলো করা হয়। ঠিক আছে? আমাদের এখানে একটা জিনিস মনে রাখবে, যে সুপ্রিম কোর্টের জাজমেন্টকে আমাদের এখানে কোর্ট অফ রেকর্ডস বলা হয়। সুপ্রিম কোর্টকে কোর্ট অফ রেকর্ডস। কোর্ট অফ রেকর্ডস কেন বলা হচ্ছে? প্রত্যেকটা জাজমেন্ট রেকর্ডে রেখে দেওয়া হয়, সেই রেকর্ডটাকে প্রেফারেন্স হিসেবে ইউজ করে তার লোয়ার কোর্টে, সেটা হাইকোর্ট হতে পারে বা একটা জেলা কোর্ট হতে পারে বা একটা মহকুমা কোর্ট হতে পারে, সেখানে গিয়ে সেই সুপ্রিম কোর্টের এই রায়ে অমুক বলা হয়েছিল বা এরকম একটা কেসে এই ধারার এরকম ব্যাখ্যা করা হয়েছিল, এইভাবেই বিচার ব্যবস্থাটা চলছে। তাহলে শীর্ষ ব্যাখ্যাকার কোন একটা ধারা আছে, সেই ধারাটার সঠিক ব্যাখ্যা একমাত্র কে করছে? সেটা হচ্ছে আমাদের সুপ্রিম কোর্ট। এবার হচ্ছে ক্ষমতা। ভারত সরকার এক বা একাধিক রাজ্য সুপ্রিম কোর্টের ক্ষমতা বলছে কি করে আসলে ভারত সরকার এক বা একাধিক রাজ্যের বিরোধ, রাজ্য বনাম রাজ্য মানে একটা রাজ্যের সাথে আরেকটা রাজ্যের বিরোধ, এরকম ধরনের বড় বড় কেসের নিষ্পত্তি প্রধানত সুপ্রিম কোর্টে হয়। সুপ্রিম কোর্টের গঠন বুঝি এরকম। মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান অনুসারে গঠিত। মার্কিন যুক্তরাষ্ট্র মানে আমেরিকার সংবিধানে যেমন ভাবে ওদের দেশে সুপ্রিম কোর্ট আছে, আমরা ওটাকে কপি করে নিয়েছি। 2019 সালের 31শে জুলাই সংশোধনী বিল অনুযায়ী বর্তমানে সুপ্রিম কোর্টে একজন প্রধান বিচারপতি এবং তার সাথে 33 জন অন্য বিচারপতি, মোট 34 জন থাকবে। 2019-এ 2 জনকে বাড়ানো হয়েছিল, তার আগে পর্যন্ত 32 জন ছিল। তো 2019-এ দেখা যাচ্ছে যে প্রচুর কেস জমা পড়ে যাচ্ছে, মানে একটা এখনো পর্যন্ত 2জনও এনাফ নয়, তবু আর কি 34 জন করা হয়েছে, 2জনকে বাড়িয়ে। নিয়োগ বলছে
রাষ্ট্রপতি সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টের বিচারপতিদের সঙ্গে আলোচনা করে প্রধান বিচারপতি এবং অন্য বিচারপতিদের নিয়োগ করেন। এখানে তোমরা যদি কেউ জেনে থাকো যে সুপ্রিম কোর্টের বিচারপতি কে হবে সেটার কোনো প্রসেস এই মুহূর্তে প্রপারলি নেই। এটা একটা কলেজিয়াম সিস্টেম বলে এটাকে। কিরকম? ধরো একটা লোক মানে নির্দিষ্ট কিছু যোগ্যতা আছে সুপ্রিম কোর্টের বিচারপতি, আমরা এখন নিচে পড়বো এইখানে। এই যে তার আগে এই যোগ্যতাগুলো যে কভার করছে এরকম 10টা লোক হয়তো উপস্থিত আছে এই মুহূর্তে আমাদের সমাজে, বা 10 জন আছে ব্যক্তি। এই 10 জনের মধ্যে 3 জনের নাম দেখা গেল যে বিভিন্ন হাইকোর্টের, আমাদের দেশে যে বাকি 25টা হাইকোর্ট আছে সেই হাইকোর্ট গুলোর প্রধান বিচারপতি, সংসদ থেকে, পার্লামেন্ট থেকে, মন্ত্রী পরিষদ থেকে বিভিন্ন মানুষ, এরা সবাই মিলে কি করলো, রাষ্ট্রপতির কাছে পাঠালো যে একে প্রধান বিচারপতি করা হোক, বা একে একটা বিচারপতি করা হোক। সেই কলেজিয়াম সিস্টেমের মাধ্যমে রাষ্ট্রপতি যার নামটা সুপারিশ করা হয়, রাষ্ট্রপতি তাকে সেই পদে বসায়। এইটাই হচ্ছে মেন ব্যাপার। তো রিসেন্টলি সুপ্রিম কোর্টে দেখছি আমরা যে বিচারপতিরা রিটায়ার করছেন তারা একটা কথা বলছেন যে যেমন আইএএস আইপিএস এর জন্য ইউপিএসসি পরীক্ষা নিচ্ছে, তাই যেন খুব শীঘ্রই এরকম ধরনের বড় বড় পদ সুপারিশের ভিত্তিতে না হয়ে পরীক্ষা ভিত্তিক করার ব্যবস্থা করা হয়, যেন চেষ্টা করা হয় এরকম। কারণ এখানে অনেক নাকি পক্ষপাতিত্ব দেখা যাচ্ছে ওনাদের বক্তব্য আমি যেটা পড়ে দেখলাম। শপথ এবং পদত্যাগ, বিচারপতিদের শপথ বাক্য পাঠ করেন প্রধান বিচারপতি, মানে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে পাঠ করাবে রাষ্ট্রপতি, কিন্তু বাকি বিচারপতিদের শপথ বাক্য কে পাঠ করাবেন? প্রধান বিচারপতি। আমি এটা একটা চার্ট নিচে দিয়ে দিয়েছি। বিচারপতিরা পদত্যাগপত্র জমা দেন রাষ্ট্রপতির কাছে। তাহলে সুপ্রিম কোর্টের একজন বিচারপতি কার কাছে নিজের পদত্যাগপত্র জমা দেবেন? রাষ্ট্রপতির কাছে। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির যোগ্যতা এবং নিয়মাবলী, প্রধান বিচারপতি বা বিচারপতি হওয়ার শর্ত এবং নিয়মসমূহ, তাকে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে। কোনো হাইকোর্টের বিচারপতি হিসেবে তাকে অন্তত 5 বছরের অভিজ্ঞতা থাকতে হবে, মানে যে কোনো একটা হাইকোর্টে তাকে 5 বছর অলরেডি অভিজ্ঞতা থাকতে হবে। কোনো অথবা কোনো হাইকোর্টে 10 বছর অ্যাডভোকেট হিসেবে কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে। এখানে বিচারপতি হিসেবে 5 বছর, অ্যাডভোকেট হিসেবে 10 বছর। রাষ্ট্রপতির মতে তাকে একজন বিশিষ্ট আইনজ্ঞ হতে হবে, মানে রাষ্ট্রপতি যেন তাকে একটা, মানে রাষ্ট্রপতি এর আগে হয়তো রাষ্ট্রপতিকে হেল্প করেছে কোন একটা বড় সমাধান করেছে, কোন একটা উপদেশ দিয়েছে, এমন আমাদের দেশে হয়তো এমন একটা বড় পরিস্থিতি দাঁড়িয়েছে, সেই পরিস্থিতি কি করা উচিত তার জন্য রাষ্ট্রপতির একজন অ্যাডভাইজারি টিমে একজন মেম্বার হিসেবে কাজ করেছে এরকম। তারপর অবসর, বিচারপতিরা 65 বছর বয়স পর্যন্ত কর্মরত থাকেন। অপসারণ, ইমপিচমেন্ট, যেটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট এখানে। সেটা কি? যে কোনো অনৈতিক কাজ করেছে, কোনো সংবিধান বিরোধী কাজ করেছে, সেরকম ধরনের যদি কোনো কাজ হয়, তাহলে সংসদের সুপারিশে, এটাও কিন্তু রাষ্ট্রপতি নিজের ইচ্ছায় কোনো বিচারপতিকে বহিষ্কার করতে পারেন না। যদি কোনো অসৎ আচরণ করেন, তিনি দেখা গেল ঘুষ নিয়েছে বা কিরকম কোনো কাজ হয়েছে, কোনো একটা বিচার করতে গিয়ে ভুল বিচার করেছে, পক্ষপাতিত্ব করেছে, সংবিধানের অবমাননা করেছে, তখন দায় সংসদের সুপারিশে। সংসদ মানে পার্লামেন্ট, মানে রাজ্যসভা লোকসভা, তারা যখন সুপারিশ করবে রাষ্ট্রপতিকে যে একে বহিষ্কার করা হোক, করতে পারেন, তখন তবে গিয়ে লোকসভায় ন্যূনতম 100 জন এবং সভায় ন্যূনতম 50 জন সংসদের সমর্থন প্রয়োজন। তো এই সুপারিশটা পাঠানোর জন্য, মানে একজন সংসদ গিয়ে বললে আমি করবো সুপারিশ পাঠাবো তা হবে না। লোকসভায় ন্যূনতম 100 জন অথবা রাজ্যসভায় মিনিমাম 50 জনের সই করা একটা সুপারিশ পত্র রাষ্ট্রপতির কাছে পাঠাতে হবে, তবে রাষ্ট্রপতি যদি মনে করেন তবে গিয়েই তাকে নিজের পদ থেকে সরাবেন, তাই তো? এটা বিগত কয়েকদিনে আমরা যারা একটুখানি বলি খবরের চোখ রাখো তারা হয়তো দেখেছো যে দিল্লিতে, তোমরা জানো যে আমাদের উপরাষ্ট্রপতি চেঞ্জ হয়েছে বিগত 1-2 মাস আগে। এখন অন্য একজন হয়েছে, রাধাকৃষ্ণন হয়েছেন, তার আগে ছিল আমাদের জগদীপ ধনকর ছিল। তাহলে মহামান্য জগদীপ ধনকর ইয়ে করেছিলেন তিনি। আহ, মানে খুবই লজ্জার বিষয় যে একজন উপরাষ্ট্রপতি তিনি আমাদের দেশে দেখলাম আমরা রাষ্ট্রপতির কাছে নিজের পদত্যাগপত্র জমা দিলেন। এবং কি কারণে জমা দিলেন? দিল্লি হাইকোর্টের একজন বিচারক, তার বাড়ি থেকে নাকি কয়েক কোটি টাকা পাওয়া গেল এবং তাকে ইমপিচমেন্ট করানোর পক্ষে উনি ছিলেন, মানে জগদীপ ধনকর তাকে অপসারণ করার পক্ষে ছিলেন, ঠিক আছে? কিন্তু তিনি সেই মুহূর্তে, যাই হোক, সংসদে কিছু একটা হয়তো বড় নেতা মন্ত্রীদের আহ, পথে বাধা হয়ে দাঁড়াচ্ছিলেন, ওই লোকটিকে তারা খুব ভালোবাসেন, জগদীপ ধনকরের কথা ওনারা শুনলেন না। এমন হলো, মানে ভাবো একটা হাইকোর্টের বিচারপতি, সে কি তার পাওয়ার দিল্লি হাইকোর্টের, তার জন্য আমাদের দেশের উপরাষ্ট্রপতিকে যে মুহূর্তে রিজাইন করতে হলো। এটা আমার চোখের সামনে কয়েক মাস আগে দেখতে পেলাম। পরামর্শ দেন, রাষ্ট্রপতি আইনি প্রশ্নে পরামর্শ চাইলে সুপ্রিম কোর্ট তাকে
পরামর্শ দান করেন। এই যে বললাম, রাষ্ট্রপতি আইনি প্রশ্নে পরামর্শ চাইলে সুপ্রিম কোর্ট তাকে পরামর্শ দান করেন। যারা ডাব্লিউবিসিএস এর জন্য খাটছে বা আইপিএস আইএস হওয়ার জন্য ইউপিএসসি এর জন্য খাটছে, তারা যে ধরনের ইউটিউব চ্যানেলগুলো ফলো করে আমি বলবো, একটু বড় বড় ধরনের, তারা এডিটোরিয়াল পড়ে বিভিন্ন বড় বড় খবরের কাগজে, দা হিন্দু এরকম, সেখানে দেখতে পাবে আমাদের দেশে যখন উপরাষ্ট্রপতি এরকম চেঞ্জ হলো, তখন বিভিন্ন ক্ষেত্রে রাষ্ট্রপতির হাতে কি কি পাওয়ার থাকা দরকার আর ভারতের সুপ্রিম কোর্টের হাতে কি কি পাওয়ার থাকা দরকার, এই নিয়ে একটা পরামর্শ করার জন্য একটা বড় টিম গঠন হয়েছিল। তোমরা যদি ওরকম ধরনের বলো, তাহলে আমি ওরকম ভিডিও তোমাকে দেখে দেখাতে পারবো, যদি আমাদের পড়ার বিষয়গুলো নয়, ওগুলো অনেক উঁচু লেভেলে। সেখানে আমাদের দ্রৌপদী মুর্মু 14টা প্রশ্ন পাঠিয়েছিল সুপ্রিম কোর্টের কাছে, যে এই বিষয়গুলো আমরা ধাদসে আছি, যে এরকম ঘটনা যদি ভারতে কোনোদিন ঘটে, তাহলে সেরকম অবস্থাতে রাষ্ট্রপতি ডিসিশন নেবে না সুপ্রিম কোর্ট ডিসিশন নেবে। সেক্ষেত্রে বি আর গাভাই কিন্তু এর আগে যিনি ছিলেন আমাদের প্রধান বিচারপতি, তিনি ওইগুলোর রিপ্লাই দিয়েছিলেন। মনে হয় 5টা থেকে 7টা প্রশ্নের মতো উনি রিপ্লাই দিয়ে তবে উনি ইয়ে করলেন। সবকটা রিপ্লাই এখনো পাওয়া যায়নি, এখনো চলছে আর কি। তো জানি না এরপরে কতটা কি হবে, এগুলো মানে রিসেন্ট যেটা খবর মানে একটু খবর রাখো, খবর পড়ো, তারা জানবে। আজ পর্যন্ত সুপ্রিম কোর্টের কোনো বিচারপতিকেই পদচ্যুত করা হয়নি, মানে সুপ্রিম কোর্টের কোনো বিচারপতিকে এখনো জোর করে ইমপিচমেন্ট করা হয়নি। এটা আমরা একটা নতুন জিনিস রেকর্ড জানলাম। তারপর, স্বাধীন ভারতের প্রধান বিচারপতিগণ, আমরা একটু পড়ি তাদের সম্বন্ধে, এটা সম্বন্ধে আমাদের প্রশ্ন আসে, তাই তো? কি প্রশ্ন? 28শে জানুয়ারি 1950 সালে ভারতের সুপ্রিম কোর্ট স্থাপিত হয়। সুপ্রিম কোর্ট মানে যেটা বর্তমান সুপ্রিম কোর্ট, তার আগে অন্য নাম, অন্য জিনিস, অন্য গঠন সবকিছু ছিল। পদবিটা কি নাম দেওয়া হচ্ছে? ভারতের প্রধান বিচারপতি, চিফ জাস্টিস অফ ইন্ডিয়া। গুরুত্বপূর্ণ কি? প্রথম মুসলিম প্রধান বিচারপতি কে ছিলেন প্রশ্ন আসে। 11তমতে এসেছিলেন মোহাম্মদ হিদায়তুল্লাহ। তারপরে সর্বাধিক এখনো পর্যন্ত কে মানে চিফ জাস্টিস পদে ছিলেন, সেটা হচ্ছে, এর আগে জানো, এই একটা আগেই ছিল এখন সূর্যকান্ত, তার আগে ছিল বি আর গাভাই, তার আগে ছিল ডি ওয়াই চন্দ্রচূড়। সেই ডি ওয়াই চন্দ্রচূড় 7 বছর 4 মাস 20 দিন পদে তিনি ছিলেন। তারপর সব থেকে কম দিন, সেটা হচ্ছে 17 দিন, কমল নারায়ণ সিং 22তম। তারপর হচ্ছে 37তমতে এখানে হচ্ছে বিচারপতি কে জি বালাকৃষ্ণন ছিলেন প্রথম দলিত প্রধান বিচারপতি। আচ্ছা, এই দুটো আমার মনে হয় হাইকোর্টে ঢুকে গেছে, অথবা তমটা ভুল হচ্ছে। আমি একটু চেক করে দুটো আমাকে বলে দেবো, এই তম দুটো সব থেকে কম দিন কে ছিলেন, এবং প্রথম দলিত বিচারপতি কে ছিলেন, সেটা প্রধান বিচারপতি কে ছিলেন, কে জি বালাকৃষ্ণন ছিলেন। এটা আমি একটু দেখে যাই, শেষে জানিয়ে দেবো ক্লাসে। আচ্ছা, বুঝলাম বুঝলাম। এটা 16তম বিচারপতি মানে হচ্ছে প্রধান বিচারপতি। প্রধান বিচারপতি 22তম বিচারপতি দেখে বলতে হবে। পূর্বজনের মেয়াদ শেষ হওয়ার পরদিন থেকেই পরবর্তী জন দায়িত্ব পালন করেন। অর্থাৎ যেদিন শেষ হয় তার পরের দিন থেকে আরেকজন দায়িত্ব পালন করে। এখানে নির্বাচিত করার জন্য জায়গাটায় কোনো ফাঁক দেওয়া হয় না, তার ফলে এটা একটা কন্টিনিউয়াস প্রসেস, তাই তো? তারপরে আমরা এখানে শিখবো জানবো আরেকটা জিনিস, সেটা হচ্ছে কেশবানন্দ ভারতী মামলা। সুপ্রিম কোর্টে যে রায় দিয়েছিল, ভারতীয় সংসদীয় যে সংবিধানের মূল কাঠামো পরিবর্তন করতে পারবে না, এরপর থেকে ঠিক করা হয়েছিল। এটা একটা প্রশ্ন করে, এটা সম্বন্ধে আমরা মানে যদি জানতে চাও, তাহলে আলাদা করে বলার কিছু নেই, যে 1963-র দিকে কি হয়েছিল, একটার পর একটা রায় যখন আসছিল, তখন অনেক সময় দেখা যাচ্ছিল যে আমাদের যে কনস্টিটিউশন, সংবিধান, সেখানে এমন অনেক ধারা আছে, যে ধারাগুলো অনুযায়ী বাস্তবে যদি কোনো একটা এমন ঝামেলা হয়েছে যে ওটা রায় দিতে গিয়ে আটকাচ্ছে, তার জন্য আমাদের কি করতে হচ্ছে, ওই ধারাটাকে অল্প হলেও চেঞ্জ করতে হচ্ছে। এবং সেটাকে কি বলা হয়, অ্যামেন্ডমেন্ট, তাই তো? অনেক সংশোধনী আমরা পড়েছি, যে অমুক সংশোধনীতে এই হয়েছিল, অমুক সংশোধনীতে এই হয়েছিল। তাহলে সেই যে সংশোধনী গুলো হচ্ছে, তখন দেখা গেল যে সংশোধন করতে করতে একটা টাইম পর এমন হবে যে সাধারণ মানুষ কনস্টিটিউশনটাকে চেঞ্জই করে ফেলবে, কনস্টিটিউশনটার মূল কাঠামোটাই থাকবে না, ওটা তখন সম্পূর্ণ চেঞ্জ হয়ে অন্য কিছুতে পরিবর্তিত হয়ে যাবে। তাই কোন কেসটাতে সুপ্রিম কোর্ট রায় দিয়েছিল যে ভবিষ্যতে যদি কোনো অ্যামেন্ডমেন্ট আসে, কোনো সংশোধনী করা হয়, সেই সংশোধনীতে কখনোই সংবিধানের মূল যে কাঠামো, সেই কাঠামোটাকে চেঞ্জ করা যাবে না। তার পারিপার্শ্বিক দু একটা ছোটখাটো জিনিস চেঞ্জ করলে তুমি করতে পারো, কিন্তু মূল কাঠামো পরিবর্তন করা যাবে না। সেটা হচ্ছে কেশবানন্দ ভারতী মামলা। এটা তোমরা দেখতে পারো। কেশবানন্দ ভারতী মামলা কি, 1963-র দিকে তখন আমাদের যে ইয়ে ছিল, কি বলবো, মৌলিক অধিকার ছিল, সেই মৌলিক অধিকারগুলোর মধ্যে একটা অধিকার ছিল কি, সেটা হচ্ছে সম্পত্তির অধিকার।
তখন ছিল, এখন বর্তমানে সম্পত্তির অধিকারটা আর নেই, আমরা যেটা জানি। এই সম্পত্তির অধিকারে কেশবানন্দ ভারতী একটা লোক ছিল, একটা কি বলবো তোমাকে, ধর্মগুরু টাইপের ছিল। কোথায় যেন কেরালা বা কোথায় আমার মনে পড়ছে না, তো ওখানে তার একটা বিরাট জমি ছিল, তার অনেক বড় একটা সেই তার ধর্মস্থানের জমি ছিল, তার যে আহ, ধর্ম কি বলবো পীঠ যেখানকার, সেখানকার জমি ছিল। সেটাকে তৎকালীন কেন্দ্র সরকার দখল করে নিয়েছিল, দিয়ে বলেছিল অত বড় সম্পত্তি রাখা যাবে না, তো মানে তখন সেই জমিদার প্রথার অবসানের মতো ব্যাপার অনেকটা, এটাকে অনেক সরকারি প্রকল্প বানানো হবে। তো তিনি কি করেছিলেন, তিনি এটার ভেতরে সুপ্রিম কোর্টে গিয়েছিলেন এবং তিনি সরাসরি একদম কেস করেছিলেন যে আহ, এটা তো মৌলিক অধিকারের উপর ইয়ে হচ্ছে, আঘাত হচ্ছে, আমার যে সম্পত্তির অধিকার মৌলিক অধিকার আছে, সেখানে তো এটা করা ঠিক নয়। তখন সুপ্রিম কোর্ট ওই মৌলিক অধিকারটাকে কি বলবো, সম্পত্তির অধিকার থেকে মৌলিক অধিকারকে বের করে তাকে সাংবিধানিক অধিকার হিসেবে রাখলেন, এবং তার জমিটা তখন সরকারি কাজের জন্য সরকারকে দিয়ে দেওয়া হয়েছিল। এবং তখনই ঠিক করা হয়েছিল এরকম ভাবে মৌলিক অধিকার পরিবর্তন করা হচ্ছে, তাহলে ভবিষ্যতে তো অন্যগুলো পরিবর্তন করা হতে পারে। তাই বলেছিল এর পর থেকে আর এটা করা যাবে না, এটা মূল কাঠামোকেও পরিবর্তন করতে পারবে না, তুমি ছোটখাটো সংশোধন আনতে পারো জিনিসটার মধ্যে, আদারওয়াইজ আর কিছু করা যাবে না। তাহলে সুপ্রিম কোর্টের এবার প্রধান বিচারপতিদের তালিকা 1 থেকে 50 পর্যন্ত যেগুলো আছে, সেগুলো আমরা পরপর, আমি এখানে একটু নামটা দিয়ে দিয়েছি, যে প্রধান বিচারপতি গুলো কে কে পরপর আছে। ডিওয়াই চন্দ্রচূড় এখানে 50তম ছিল। তারপরে 51তম প্রধান বিচারপতি হচ্ছে সঞ্জীব খান্না, 52তম প্রধান বিচারপতি হচ্ছে বি আর গাভাই, 53তম প্রধান বিচারপতি হচ্ছে আমাদের সূর্যকান্ত, তিনি এখন আছে। নেক্সট যাচ্ছে হাইকোর্টে। হাইকোর্ট কত নম্বর ধারা থেকে কত নম্বর ধারাতে হাইকোর্টের সবকিছু লেখা আছে, সেটা হচ্ছে 214 থেকে 232 পর্যন্ত হাইকোর্টের সবকিছু লেখা আছে। এখানে সুপ্রিম কোর্টের ব্যাপারটা আর হাইকোর্টের ব্যাপারটা না একটু কাছাকাছি, তাই তোমরা ওগুলো মানে যদি এখন ধারাগুলো তোমাদের পরপর তুমি দিনই যদি বলো তাহলে ধারাগুলো পরপর দিয়ে দেবো, যদি দেখো তাহলে দেখবে ওই আশেপাশে কাছাকাছি হাইকোর্টের এবং সুপ্রিম কোর্টের ধারাগুলো একটা জানলা আর একটা হয়ে যায়। হাইকোর্টের হাইকোর্ট হচ্ছে একটা রাজ্যের সর্বোচ্চ ন্যায়ালয় এবং দেশের দ্বিতীয় সর্বোচ্চ ন্যায়ালয়। গঠন, একজন প্রধান বিচারপতি থাকে এবং অন্যান্য বিচারপতিদের নিয়ে গঠিত, এই সংখ্যাটা প্রতিটা রাজ্য ভেদে প্রতিটা হাইকোর্ট ভেদে আলাদা আলাদা। নিয়োগ, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এবং সংশ্লিষ্ট রাজ্যের রাজ্যপালের সঙ্গে পরামর্শ করে রাষ্ট্রপতি হাইকোর্টের প্রধান বিচারপতি নিয়োগ করেন। অন্য বিচারপতিদের ক্ষেত্রে হাইকোর্টের প্রধান বিচারপতির সঙ্গে আলোচনা করা যায়। শপথ বাক্য কে পাঠ করায়, শপথ বাক্যদের হাইকোর্টের বিচারপতিদের শপথ বাক্য পাঠ করায় রাজ্যপাল। এবার যোগ্যতা বা শর্তাবলী, যোগ্যতাগুলো দেখি আমরা কি কি। সবার আগে হতে হবে কি ভারতের নাগরিক। তারপর কি 10 বছর ধরে কোনো হাইকোর্টে ওকালতি অথবা কোনো বিচার বিভাগীয় পদে 10 বছর আসীন থাকতে হবে। অবসর গ্রহণের বয়স বর্তমানে 62 বছর। প্রমাণিত অসদাচরণ হলে পার্লামেন্টের 2/3 সদস্যের সমর্থনে রাষ্ট্রপতি বিচারপতিকে অপসারণ বা ইমপিচমেন্ট করতে পারেন। তাহলে আবার দেখো, পার্লামেন্টের 2/3 সদস্যদের সমর্থন পেতে হচ্ছে, দিয়ে ওরা সমর্থন পত্রটা কাকে পাঠাচ্ছে, রাষ্ট্রপতিকে সই করে পাঠাচ্ছে যে এই লোকটাকে সরানো হোক, তবে গিয়ে ইমপিচমেন্ট হচ্ছে। এখানে কি কি ক্ষমতা আছে ওনার হাতে সেটা লেখা আছে, ক্ষমতা ও কার্যাবলী। এই লেখ বা রিটস জারি করার ক্ষমতা, এটা রিটসটা আমরা ভবিষ্যতে পড়বো, সংবিধানের ব্যাখ্যা সবকিছু। বেশ, এবার আমরা যেটা ভারতের 25টা হাইকোর্ট আছে, সেই হাইকোর্টের মধ্যে সব থেকে পুরনো কোনটা, সব থেকে নতুন কোনটা, এরকম অনেক প্রশ্ন আসে, ঠিক আছে। বা কলকাতা হাইকোর্ট আমরা সবাই জানি আমাদের রাজ্যের, কিন্তু সেই হাইকোর্টে আন্দামান বা নিকোবরেরও কিন্তু সমস্ত কেস শোনা হয়। কলকাতা পোর্ট ব্লেয়ারে একটা সার্কিট বেঞ্চ আছে, সেটা কলকাতা হাইকোর্টের আন্ডারে, এরকম কিন্তু শিলিগুড়িতেও আছে আমরা জানি, তাই তো। তারপর মুম্বাই বোম্বে, সেখানে হচ্ছে এই যে মহারাষ্ট্র, গোয়া, দমন, দিউ, দাদরা, হাভেলি, মুম্বাই, পানাজিতে, তারপর মাদ্রাজে আছে। এরকম ভাবে আমরা পরপর পরপর আমি একটা লিস্ট দিয়ে দিয়েছি যে কোনটা কবে হয়েছিল। 2019 মনে হয় লাস্ট নাকি, তেলেঙ্গানা। হুম, অন্ধ্রপ্রদেশে ওই যে অমরাবতী আর হায়দ্রাবাদের তেলেঙ্গানা 2019 যখন ভাঙলো, এইটাই লাস্ট লেটেস্ট, 1 জানুয়ারি 2019। আদালত অবমাননা এটা কি? এটা হচ্ছে কোনো বিচারপতির ঘোষিত রায়ের যদি কোনো ব্যক্তি সমালোচনা করেন, তাহলে তাকে আদালত অবমাননার দায়ে দণ্ডিত করা যাবে। এই তথ্য আমি দিয়ে দিচ্ছি, আদালত অবমাননা কি জিনিস। তারপর আবার আসি, অর্থ কমিশন, সুপ্রিম কোর্ট, এটা আমি ছোট ছোট করে দিয়ে দিয়েছি, এতক্ষণ ধরে যেটা পড়ালাম সেটারই ছোট ছোট করে।
এবার আসছি নির্বাচন কমিশন। নির্বাচন কমিশন কি? সেটা হচ্ছে 1950 সালের 25শে জানুয়ারি ভারতীয় নির্বাচন কমিশন গঠিত হয়। এটি একটি আধা সাংবিধানিক ও স্বশাসিত সংস্থা। সংবিধানে একজন মুখ্য নির্বাচন কমিশনার এবং কয়েকজন অন্য কমিশনার থাকে, তাই তো? আমরা এই মুহূর্তে জানি একজন আছেন জ্ঞানেশ কুমার, তার সঙ্গে আরো দুজন আছে। 1953 সালে পার্লামেন্টের আইন অনুসারে একজন মুখ্য নির্বাচন কমিশনার ও দুজন কমিশনার নিযুক্ত হয়। তাদের পদমর্যাদা সুপ্রিম কোর্টের বিচারপতিদের সমতুল্য এবং বেতনও সমান। ভারতের রাষ্ট্রপতি নির্বাচন কমিশনারদের নিযুক্ত করেন। কার্যকাল কতদিন হয়? 6 বছর, অথবা যদি 65 বছর বয়স হয়ে যায়, যেটা আগে হবে। রাষ্ট্রপতি সংসদের অনুমতিক্রমে তাদের অপসারিতও করতে পারেন, আবার সংসদের অনুমতিক্রমে, সংসদ থেকে পাস করাতে হবে তবেই। মুখ্য নির্বাচন কমিশনারকে সরাতে হলে পার্লামেন্টের উভয় কক্ষের উপস্থিতি ও ভোটদানকারী সদস্যের 2/3 সমর্থন প্রয়োজন, তবে মানে কতটা কঠিন ভাবো, একটা রাষ্ট্রপতিকে, আমাদের দেশের রাষ্ট্রপতিকে ইমপিচ করা যতটা কঠিন, নির্বাচন কমিশনারকে কিন্তু তার পদ থেকে সরানো ততটাই কঠিন। মানে রাজ্যসভাতে তাকে 2/3 ভোট প্রয়োজন, লোকসভাতে 2/3 ভোট প্রয়োজন, তবে গিয়ে তাকে সরাতে পারবো। নির্বাচন কমিশনের কাজ কি? নির্বাচন কমিশনের কাজ হচ্ছে ভোটের তালিকা প্রণয়ন এবং সংশোধন, যেটা এই মুহূর্তে উনি করছেন আমাদের রাজ্য জুড়ে, দেশ জুড়ে, এসআইআর। তারপরে রাষ্ট্রপতি এবং উপরাষ্ট্রপতি পদের নির্বাচন, সংসদ ও বিধানসভা নির্বাচনের পর্যালোচনা ও তদারকি করা, নির্বাচনের তারিখ ঘোষণা, মনোনয়নপত্র দাখিলের সময়সীমা, প্রত্যাহারের সময়সীমা নির্ধারণ, ফল ঘোষণা, বিভিন্ন রাজনৈতিক দলকে প্রতীকী নির্বাচন মানে নির্বাচন প্রতীক প্রদান, মানে নির্বাচনের জন্য যা যা নিয়ম দরকার, তাই তো? এই যে কোড অফ কন্ডাক্ট তৈরি করা, আচরণবিধি, কয়েকদিন হয় না ভোটের কিছুদিন আগে থেকে কোন রকম প্রচার করা যাবে না, এই যে নিয়মগুলো, সেগুলো ঠিকঠাক পালন করছে কিনা, কেউ যদি না করে তাহলে তার সরাসরি মনোনয়ন পত্রটাই বাতিল করে দিতে হয়, করে দেয়, আমরা এটা দেখেছি। নির্বাচকদের পরিচয়পত্র প্রদান, যারা নির্বাচন করছি মানে আমরা সাধারণ মানুষ, আমাদেরকে ভোটার কার্ড দেওয়া, সেটা কোন কমিশন থেকে দিচ্ছে? নির্বাচন কমিশন থেকে দিচ্ছে। তাহলে এখান থেকে আমি আর তোমাদের জন্য একটা প্রশ্ন করি ছোট্ট, সেটা হচ্ছে আমরা রাজ্যেতে এত নির্বাচন কমিশন তো এত কম করছে, কেন্দ্রীয় নির্বাচন কমিশন, তাহলে আমাদের রাজ্যের যে পঞ্চায়েত ভোট হচ্ছে ধরো, তাহলে সেটা কোন কমিশনের আন্ডারে হয়? কেন্দ্র নির্বাচন কমিশন না রাজ্য নির্বাচন কমিশন? স্যার রাজ্য হ্যাঁ, পঞ্চায়েত ভোটটা রাজ্য নির্বাচন কমিশনের রাজ্য আন্ডারে হয়। নির্বাচন কমিশন। এখান থেকে একটা ছোট শর্ট কোয়েশ্চেন, সেটা হচ্ছে এখানে আমি এই যে বর্তমান লিখেছি, বর্তমানটা কিছুদিন আগেকার নোট থেকে বানানো, তাই বর্তমান লেখা আছে, কিন্তু তোমরা নিজেরাও জানো যে এই মুহূর্তে সুশীল চন্দ্র আর নেই, 2021-এর পর এখন চলে এসেছে জ্ঞানেশ কুমার, যিনি এই মুহূর্তে আমাদের এসআইআর আছেন। সেটা আমি তলায় আবার অ্যাড করে দিয়েছি, অসুবিধা নেই। এখান থেকে যেটা আমাদের এমসিকিউ আসে, যে 1993 সালে তৎকালীন মুখ্য নির্বাচন কমিশনার টি এন শেষেন ভোটারদের পরিচিতির জন্য এপিক বা ইলেকশন ফটো আইডেন্টিটি কার্ড নাম্বার চালু করেন। তাহলে আমাদের হাতে যে ভোটার কার্ডটা, আমরা এপিক কার্ড যেটাকে বলছি, সেই কার্ডটা কবে থেকে চালু হয়েছিল? সেটা হচ্ছে 1993 থেকে চালু হয়েছিল, ঠিক আছে? তার আগে নামটা এপিক ছিল না, তার আগে অন্য কিছু ছিল, মানে একটা ইউনিক আইডেন্টি কার্ড নাম্বার, ওই ভোটার নাম্বারটা গোটা ভারতবর্ষে একজনেরই থাকবে, এরকম একটা ব্যাপার, সেটা 1993 থেকে চালু হয়েছিল। 18 বছরের ঊর্ধ্বে ভারতীয় নাগরিকদের ভোটাধিকার প্রদানের জন্য এটি একটা পরিচিতি কার্ড। অ্যাটর্নি জেনারেল, তারপর আমরা পড়ি অ্যাটর্নি জেনারেল কি জিনিসটা। অ্যাটর্নি জেনারেল আমরা নাম শুনেছি, তাই তো? ভেঙ্কটরমানি এই মুহূর্তে আছে আমাদের দেশে। ভারতের অ্যাটর্নি জেনারেল হলেন কেন্দ্রীয় সরকারের সর্বোচ্চ আইন আধিকারিক, মানে কেন্দ্র সরকার একটা কোনো কাজ করছে, দেখা যাচ্ছে ধরো কি বলবো, কেন্দ্র সরকার জিএসটি রুলস নিয়ে এসছে, ঠিক আছে? সেই জিএসটি রুলস একটা কোম্পানি, বাস্তব উদাহরণ দিয়ে বলি তোমাকে, বাস্তব উদাহরণ দিয়ে ব্যাপার হচ্ছে যে গুজরাটে একটা বড় কোনো প্রকল্প ছিল, টেন্ডার ছিল, টেন্ডারটা সেই দেশ গুজরাটের কোন একটা বড় নেতা একটা নিজস্ব, বুঝতেই পারছো, সুবিধার্থে একজনকে পাইয়ে দিয়েছিল, একটা কোম্পানিকে পাইয়ে দিয়েছিল। আর আমরা জানি আমাদের একটা দেশে কনস্ট্রাকশনের জগতে একটা বড় কোম্পানি হচ্ছে এল&টি, তাই তো? এল&টি ইস্পাত পাওয়া যায়, আরো কি মানে আমাদের সিমেন্ট পাওয়া যায়, ইউজ করি আমরা। আমাদের স্ট্যাচু অফ ইউনিটি এল&টি বানিয়েছে, সেই এল&টি ওই টেন্ডারটা পাওয়ার জন্য আর কি চেষ্টা করেছিল, কিন্তু ওই কি বলবো, অসাধু উপায়ে যে অন্য একটা কোম্পানি পেয়ে গিয়েছিল, তো এল&টি সেটা সহ্য হয়নি। এল&টি সরাসরি ভারত সরকারের ওই কনস্ট্রাকশন ডিপার্টমেন্টের উপরে সুপ্রিম কোর্টে কেস করে দিয়েছিল। তাহলে এখানে ভারত সরকারের পক্ষ থেকে সুপ্রিম কোর্টে কাউকে হাজির হতে হয়েছে, যে সে গিয়ে বুঝিয়েছে ভারত সরকার কেন কি কাজটা করেছে, এবং রীতিমতো ভারত সরকার হেরে গেছে, সেই টেন্ডারটা তার পরবর্তীকালে এল&টি পেলো। এটা আমি 2025-এর ঘটনায় বলছি। তাহলে
আহ, এই যে ভারত সরকারের পক্ষে কে দাঁড়ালো ওখানে গিয়ে, সেটা একজন লোককে, সেজন্য একটা পদ আছে, সেই পদটার নাম হচ্ছে অ্যাটর্নি জেনারেল। ভারত সরকারের থাকে সবসময় একজন। এই মুহূর্তে আছে আর ভেঙ্কটরমানি। গুগল করলে নামটা দেখতে পাবে, মুখটা দেখতে পাবে লোকটা, আর ভেঙ্কটরমানি। উনি হচ্ছেন ভারতের সর্বোচ্চ আইন আধিকারিক। সুপ্রিম কোর্টের বিচারক হওয়ার জন্য যা যোগ্যতা হতে হয়, সেই রকম সেম যোগ্যতার হতে হয়। এবং তাকে রাষ্ট্রপতি সরাসরি এই পদে নিয়োগ করেন। ক্ষমতা, তিনি ভারতের যে কোনো আদালতে সওয়াল করতে পারেন। তিনি সংসদের সদস্য না হয়েও সংসদের উভয় কক্ষের আলোচনায় অংশগ্রহণ করতে পারেন, তবে ভোট দিতে পারেন না। এইখানে এখান থেকে বিরাট প্রতিবার একটা এমসিকিউ আছে, বারবার একটা এমসিকিউ জিজ্ঞাসা করে যে ভারতের পার্লামেন্টে বা রাজ্যসভায় ধরো কোন একটা বিল নিয়ে আলোচনা হচ্ছে, সেখানে গিয়ে নিজের মতামত প্রকাশ করতে পারে যে এই জিনিসটা ভালো না খারাপ, বা এর কোনো আইনি দিক আছে নাকি, কোনো আইনি ভাবে এটা পরবর্তীকালে অন্যায় হবে না ন্যায়ের কাজ হবে, এরকম কোনো উপদেশ দিতে পারে। কিন্তু পার্লামেন্টে মানে রাজ্যসভায় বা লোকসভায় কোনো যদি ভোট হয় সেই বিলটা পাস হওয়ার জন্য, সেখানে কিন্তু উনি ভোট দিতে পারবেন না। সেই ব্যক্তিটি কি? সেই ব্যক্তিটা হচ্ছে আমাদের দেশের অ্যাটর্নি জেনারেল। ঠিক আছে। কার্যকাল, তার পদের মেয়াদ রাষ্ট্রপতির সন্তুষ্টির উপর নির্ভর করে। তার মানে তার কোনো পদ নেই, একটা লোককে রাষ্ট্রপতি যতদিন মন ততদিন বসিয়ে রাখতে পারে। অ্যাটর্নি জেনারেলদের তালিকা এখানে পরপর পরপর আসে। প্রথম অ্যাটর্নি জেনারেল কে ছিল দেখতে পাচ্ছ, এনসি সেতলাবাদ, এরকম প্রশ্ন আছে। বেশ। কে কে বেণুগোপাল ছিল, এখন এই মুহূর্তে চেঞ্জ হয়ে গেছে, আর ভেঙ্কটরমানি হয়ে গেছে। ভারত সরকারের তহবিলের অভিভাবক হলেন সিএজি বা ক্যাগ। এবার 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 আমরা বিচার বিভাগের একটা আরেকটা জিনিস পড়বো, সেটা হচ্ছে ক্যাগ। ক্যাগ কি জানো? ক্যাগ বলতে পারি তোমার পকেটের মানি ব্যাগের মূল অভিভাবক হচ্ছে আমাদের দেশের ক্যাগ। মানে আমাদের সাধারণ মানুষের মানি ব্যাগে কার অ্যাকাউন্ট, কার মানি ব্যাগে কত টাকা থাকবে সেটা ঠিক করে ক্যাগ। এক্স্যাক্টলি যে কথাটা বলছি এটা সত্যি কথা। ট্যাক্স হচ্ছে আমরা যত টাকা ট্যাক্স দিচ্ছি সরকারের কাছে, সেই ট্যাক্সের টাকাটা কি পৌঁছাচ্ছে এবং সেই টাকাটা গিয়ে কোথায় খরচ হচ্ছে, সেই সবকিছুটাই আমাদের ক্যাগ হিসাব রাখে। ঠিক আছে, বারবার করে উদাহরণ দিই যে ক্যাগ অনেক সময় বলে, ক্যাগ সব থেকে বড় আমরা মানে রিসেন্ট সব থেকে লেটেস্ট এই মাসের খবর, সেটা হচ্ছে স্কিল ইন্ডিয়া, তাই না? আমরা একটা ভারত সরকারের প্রকল্পের নাম শুনেছিলাম যে স্কিল ইন্ডিয়া, কারিগরি শিক্ষা দপ্তর, যেখান থেকে 75 লক্ষ না 90 লক্ষ বেকার যুবক যুবক যুবতীদের বিভিন্ন রকম ভাবে ট্রেনিং দেওয়া হবে ও তাদের বিভিন্ন জায়গায় কাজ পাইয়ে দেওয়ার একটা চেষ্টা হবে। ভারত সরকারের একটা প্রকল্প ছিল। সেই প্রকল্পটাতে 14,000 কোটি টাকার মতো ইয়ে হয়েছিল, আগের বছর বাজেটে স্যাংশন হয়েছিল। এবং আমরা আশেপাশে দেখেছিলাম। ঠিক আছে, এটা বিভিন্ন ধরনের স্কিল ইন্ডিয়ার ছোট ছোট অফিস খুলেছিল, তো কম্পিউটার শেখাবে এরকম ভাবে সার্টিফিকেটও জমা দিয়েছিল। তা রিসেন্টলি ক্যাগ জমা দিয়েছে ওই 14,000 কোটি টাকার মধ্যে 10,000 কোটি টাকার কোনো হিসেব নেই। 10,000 কত প্লাস কিছু কোটি টাকার কোনো হিসেব নেই। মানে ওই টাকাটা সরকার কোথায় খরচ করেছে সরকার ক্যাগকে জমাই দিতে পারে। মানে এটা পুরো একটা স্ক্যাম চলেছে। ঠিক আছে, তাহলে এই যে সরকারের মধ্যে থেকে দাঁড়িয়ে ভাবো, এই ভোটের আগে 1 মাস আগে এরকম ভাবে একটা এত বড় স্ক্যাম সামনে নিয়ে চলে এলো। সেটা অন্য কথা যে আমাদের খবরের চ্যানেলগুলো এই জিনিসগুলো দেখায় না। তুমি এই মুহূর্তে মানে যদি খবরে চেক করো যে স্কিল ইন্ডিয়া নিয়ে আমাদের কি আছে, স্কিল ইন্ডিয়া কথাটা যদি লেখো তাতেই বুঝে যাবে যে কি চলছে। ঠিক আছে, বা তাহলে ক্যাগ হচ্ছে এমন একটা দপ্তর যেটা কম্ট্রোলার অডিটর জেনারেল, কন্ট্রোলার এন্ড অডিটর জেনারেল, সে কি করে, সে ভারত সরকারের যে ট্যাক্সের টাকা মানে মানে আমাদের দেওয়া যে ট্যাক্সের টাকা, সেই ট্যাক্সের টাকাটাকে যদি যেখানে রাখা হচ্ছে তার সঠিক উম, নিয়োগ হচ্ছে কিনা, সেটা সঠিকভাবে ব্যবহার করা হচ্ছে কিনা, কোথাও কোনো স্ক্যাম হচ্ছে কিনা, সেই টাকাটা গায়েব হয়ে যাচ্ছে কিনা, তার সম্পূর্ণ দায়িত্বটা কিন্তু এই ক্যাগই দেখে। ঠিক আছে, এরা দেখে। যে বিহারে ভোটের আগে বিহার সরকারকে ক্যাগ থেকে নোটিশ পাঠানো হলো যে আপনাদের সেন্ট্রাল থেকে দেওয়া 70,000 কোটি টাকার হিসেব আপনারা এখনো দেননি বিগত 2 বছরে। ঠিক আছে, এটা দেখো, তুমি নেট নেট করে গুগল খোলো, দেখো তুমি এখনই পেয়ে যাবে। তাহলে এই এইগুলো কে দেখছে, এই খবরগুলো মানে কে চেক করছে, কে হিসেব করছে, সেটা হচ্ছে ক্যাগ হিসেব করছে। ঠিক আছে, এখান থেকে তুমি একটা কারেন্ট অ্যাফেয়ার্স বলতে পারি যে রিসেন্টলি এই সপ্তাহে আমাদের দেশে ক্যাগের মনে হয় সেক্রেটারি চেঞ্জ হয়েছে। ক্যাগের সেক্রেটারি একজন মহিলা হয়েছে। কেউ জানো কি নাম? আমাদের দেশে এই মুহূর্তে এই সপ্তাহে কারেন্ট অ্যাফেয়ার্স কেউ জানো? এই মুহূর্তে আমাদের দেশে 24শে নভেম্বর 2024-এর 21শে নভেম্বর থেকে ক্যাগের পোস্টে বসে আছেন কে সঞ্জয় মূর্তি। ঠিক আছে, কে সঞ্জয় মূর্তি।
আমার কাছে এই মুহূর্তে আসছে না, ঠিক আছে। এই মুহূর্তে আসছে না যে এই মহিলাটার নামটা, ক্যাগে কেউ একজন এসেছে ক্যাগের। দেখি, ক্যাগ অফ ইন্ডিয়া কারেন্ট অ্যাফেয়ার্স বলে আমি আবার দেখি, দেখে বলে দিচ্ছি তাহলে তোমাকে। কে সঞ্জয় মূর্তি মেইন চেয়ারম্যান হিসেবে বসে আছেন। মেবি তার থেকে নিচু কোনো পোস্টে একজন মহিলা নিযুক্ত হয়েছে। বেশ, তাহলে ক্যাগের ধারা কত? 148 নম্বর ধারা, ঠিক আছে, 148 নম্বর ধারা। 148 থেকে 151 সেটাকে বলা হয় ভারতের নিয়ন্ত্রক বা মহাগণনা পরীক্ষক, দ্য কন্ট্রোল অ্যান্ড অডিটর জেনারেল অফ ইন্ডিয়া। 148-এ ভারতে একজন নিয়ন্ত্রক বা মহাগণনা কারক পরীক্ষক থাকবেন, যাকে বলা হবে ক্যাগ। 149-এ এই ক্যাগের কাজ কি কি, সেই এবং মহাগণনা করা পরীক্ষকের যে কর্তব্য কি কি, ক্ষমতা কোথায় কোথায়, সেই ডিউটিজ অফ ক্যাগ লেখা আছে। 150 নম্বর ধারাতে তারপর কেন্দ্র এবং রাজ্য সরকারগুলি হিসেবপত্র কিভাবে সংরক্ষিত হবে তা নিয়ন্ত্রক এবং মহাগণনা পরীক্ষকের পরামর্শ অনুসারে রাষ্ট্রপতি স্থির করবেন, সেটা 150 নম্বরে লেখা আছে। সর্বোচ্চ 6 বছর থাকে এবং তারপরে 65 বছর বয়স পর্যন্ত, যেটা আগে হয় সেটা। কে আছে? সঞ্জয় মূর্তি আছে এই মুহূর্তে। ভারতের স্বশাসিত সংস্থাগুলো, তাহলে এবার স্বশাসিত সংস্থা মানে কারো আন্ডারে নয়, ডাইরেক্ট রাষ্ট্রপতি দ্বারা নিযুক্ত এবং নিজের মতো করে কাজ করে। সে সেন্ট্রালে কোন সরকার বসে আছে, স্টেটে কোন সরকার বসে আছে, এরা কোনো কিছু দেখে না, এ নিজের মতো করে কাজ করে দেয়, ঠিক আছে। মানে সবসময় করে না, বুঝতেই পারছো, ক্ষমতাবান মানুষের পক্ষে আওয়াজ তোলা তো সবার পক্ষে সম্ভব নয় সবসময়, জেনেও চুপ করে বসে থাকে। কিন্তু কিছু কিছু সময় সত্যি এরা গলা তোলে। যেমন যে মহিলা কমিশন, জাতীয় মানবাধিকার কমিশন, আইন কমিশন, কেন্দ্রীয় তথ্য কমিশন, জাতীয় সংখ্যালঘু কমিশন, সেন্ট্রাল ভিজিল্যান্স কমিশন, ঠিক আছে। তাহলে এরা সবাই নিজের মতো স্বয়ং শাসিত, তাই তো? সেটা আমাদের বোঝানো হয়, কিন্তু বাস্তবে আমরা জানি যে এই ধরনের সংস্থাগুলো কতটা স্বশাসিত। ভারতের সঞ্চিত তহবিল, সংবিধানের সঞ্চিত তহবিল মানে এবার কনসলিডেটেড ফান্ড। কনসলিডেটেড ফান্ড বিচার বিভাগের মধ্যে কেন এগুলো আসছে আমি বলছি। আমি আজ টপিকটা ছিল বিচার বিভাগ, কিন্তু এগুলো এর মধ্যে কেন আসছে, কারণ এইগুলো যদি কেউ হাত দেয় না, সে সরাসরি সুপ্রিম কোর্টে যাবে। সেটা, এটা কোনো নেতা মন্ত্রীর কাছে যাবে না। মানে এখানে তো এই ওপরে আমি স্বশাসিত যে কমিশন গুলো আছে, এই কমিশন গুলো আছে, ভাবো ভারত সেন্ট্রাল ভিজিল্যান্স কমিশন, সে কালকে আমরা দেখছি যে ওই ভিজিল্যান্স কমিশন থেকে, ইডি থেকে এসে তারা, আমরা দেখতে পাচ্ছি যে আইপ্যাকের অফিসে ইয়ে করেছে, তারা একটা যাই হোক কিছু করেছে, এবং তার জন্য আমাদের রাজ্য সরকারও তার বিরুদ্ধে গিয়েছে, দুজনাই হাইকোর্টে গিয়েছে। মানে ভিজিল্যান্স কমিশনকে বলছে যে আমি শান্ত মনে কাজ করছিলাম, আমাকে আটকিয়েছে রাজ্য সরকার, দিয়ে সে গিয়েছে হাইকোর্টে। আবার এদিকে আমাদের রাজ্যের যে ক্ষমতা আছে, স্টেট যে আছে, স্টেটও গিয়েছে হাইকোর্টে, যে আমাদেরকে ওদের ওরা নিয়ম বিরুদ্ধ কাজ করেছে। ওদের এরকম ভাবে আমাদের রাজ্যে কোনো জায়গায় যদি যেতে হয়, তাহলে সবার আগে রাজ্যের পুলিশ হেডকোয়ার্টারে জানাতে হয়, তারপরে যেতে পারে। এরকম ভাবে রাজ্য পুলিশকে না জানিয়ে সরাসরি ওরা যেতে পারে না। তাহলে এরকম ভাবে এটা একটা আইন বিরুদ্ধ কাজ। তাহলে বুঝতে পারছো, এ কাউকে জবাবদিহি করার জন্য বসে নাই, এ ডাইরেক্ট সুপ্রিম কোর্টকে জবাব দিচ্ছে। সেই জন্যই এই জিনিসগুলো সব বিচার বিভাগীয় আন্ডারে আছে, ঠিক আছে। মানে এদের মা বাবা বিচার বিভাগ, এর আন্ডারে। এরা কোনো দপ্তরকে জানাবে না যে ভাই আমি আমার দপ্তরে, আপনার দপ্তরে জানালাম যে এই জিনিসটা কি হয়েছে, না। এখানে কেউ কোনো দপ্তর নাই, এরা নিজেরা স্বয়ং স্বাধীন, নিজের মতো কাজ করছে। এইখানে আমি দিয়েছি সাম্প্রতিক সংশোধনী এবং আপডেট যেগুলো। আচ্ছা হ্যাঁ, তার আগে বলে দিই, এইটা কনসলিডেটেড ফান্ড। কনসলিডেটেড ফান্ডটা কি? কনসলিডেটেড ফান্ড হচ্ছে ভারতের সরকারের, এটা এই যে আমাদের কাছ থেকে রাজস্ব নিচ্ছে, নতুন ঋণ নিচ্ছে বিদেশের বড় বড় ব্যাংক থেকে, বা সেই ঋণের যে সুদ জমা থাকছে, সেটা এমন একটা তহবিল, যেখানে তহবিলে সেই সমস্ত টাকা জমা থাকছে। এই কনসলিডেটেড ফান্ডটা কিভাবে ব্যবহার করা হবে সেটা প্রতি বছর বাজেটে ঠিক করা হচ্ছে। এটা কি বলা হয়? কনসলিডেটেড ফান্ড। তো তোমাদের জিজ্ঞাসা করে কনসলিডেটেড ফান্ড কত নম্বর ধারায় বলা হয়েছে? 266 নম্বর ধারাতে এর অস্তিত্বের কথা বলা হয়েছে। এবার নতুন নতুন কি কি আপডেট আমরা দেখে নিই। যে বর্তমানে নির্বাচন কমিশন 26তম কে আছে? জ্ঞানেশ কুমার, তাই তো। তারপর 2025 সালের ফেব্রুয়ারি থেকে দায়িত্বে আছেন। এর আগে ছিল রাজীব কুমার, তার অবসরের পর। তার কার্যকাল 2029 সালের জানুয়ারি পর্যন্ত উনি এখন থাকবেন। তাহলে এখনো পর্যন্ত 2029 সাল পর্যন্ত যত কটা পরীক্ষা আসবে, তোমাকে আর নতুন কোনো করে মুখস্থ করতে হচ্ছে না। এই জ্ঞানেশ কুমার নিজের জায়গায় বসে থাকছে, 26তম। তারপর বর্তমান অ্যাটর্নি জেনারেল আমি বললাম আর ভেঙ্কটরমণী, উনি আছেন 16তম। 2022 সালের অক্টোবর থেকে দায়িত্বে আছেন, এবং তার মেয়াদ 2025 সালে আরো 2 বছরের জন্য বর্ধিত করা হয়েছে 2027 সাল পর্যন্ত। আমি একটু আগে বললাম এনার কোনো এক্সপায়ারি ডেট হয় না,
রাষ্ট্রপতির ইচ্ছা মতো এই পদটাকে একটা লোক বসে আছে, তাকে এক্সটেন্ড করতেই পারে। ঠিক আছে, 2025 পর্যন্ত প্রথমে করেছিল, রাষ্ট্রপতি আবার এক্সটেন্ড করে দিয়েছে 2027 পর্যন্ত এই মুহূর্তে। তারপর বর্তমান কম আমাদের ক্যাগ কে আছে, সেটা হচ্ছে কে সঞ্জয় মূর্তি। 2024 সালের নভেম্বর থেকে দায়িত্বে আছে, এখন 6 বছর থাকবে। গিরিশচন্দ্র মুর্মু ছিল এর আগে, এখন সঞ্জয় মূর্তি আছে। সঞ্জয় মূর্তি 2024 সালের নভেম্বর থেকে, সত্যি কথা বলতে আমার তো বেশ ভালো লেগেছে। মানে সরকারের চোখে চোখ রেখে একটার পর একটা স্ক্যাম বার করে দিচ্ছে, যদিও সেই স্ক্যাম গুলো আমাদের টিভিতে দেখানো হয় না বা নিউজে আসে না, কিন্তু ওই যে বললাম, একটু একটু চোখ কান খোলা রাখলেই তোমরা সব দেখতে পেয়ে যাবে। ভারতের সঞ্চিত তহবিল কনসোলিডেটেড ফান্ড সংক্রান্ত ব্যয়, এই তহবিল থেকে ব্যয়ের জন্য সংসদের অনুমোদন প্রয়োজন। মানে আমার একটা সংসদ আছে, সেই একজন সংসদ আছে, সেই আমার এলাকা, সেই সংসদ বললো হ্যাঁ আমার এলাকাতে না নতুন একটা স্টেশন করব, ঠিক আছে, এত টাকা এখানে ইমপ্লিমেন্ট হোক, আমি ওই স্টেশনের পাশে জমিগুলো কিনে নিচ্ছি, ব্যাস ব্যবস্থা হয়ে যাবে। হবে না, সংসদের অনুমোদন প্রয়োজন। তার মানে হচ্ছে পার্লামেন্টে উঠবে। যে দেখা গেল, আমরা দেখলাম যে এই লাস্ট বিহারের ভোটের আগে, যখন আমাদের বিহারের ভোটের আগে না, তার আগে আমাদের এই লাস্ট যে আমাদের বাজেটটা হয়েছে ভারতীয়। হ্যাঁ হ্যাঁ, বলো, কি বলছিলে কেউ? আচ্ছা, লাস্ট যে বাজেটটা হয়েছে আমাদের এই গত বছর 2025-এ, সেই বাজেটে সব থেকে দেশের উন্নয়নমূলক যদি কোনো কাজের জন্য কোনো টাকা স্যাংশন হয়ে থাকে, তাহলে বিহারে একটা 5,000 কোটি টাকা দিয়ে মাখানা বোর্ড গঠন করার কথা হয়েছে। ওদের ওখানে একটা মাখানা বলে খাবার আছে, যে জিনিসটা মানে চাষবাস হয় অনেক এলাকা জুড়ে, এবং সেখানে বহু মানুষ তাদের অর্থনৈতিক অবস্থা ওখানে সঙ্গে জড়িত। তো একটা মাখানা বোর্ড তৈরি করা হবে, যারা যেটা সঠিকভাবে দাম ওদের ঠিক করে দেবে, ওটা ব্যবহার করার কিভাবে চাষ করা উচিত সেসব সম্বন্ধে মানে গাইড করবে। তো যাই হোক, ওই মাখানা বোর্ডটা গঠন করাই ছিল গত বছর ভারতের বাজেটের সব থেকে বড় প্রজেক্ট, 5,000 কোটি টাকার একটা বড় প্রজেক্ট, মানে উন্নয়নমূলক প্রকল্পে। ঠিক আছে, নইলে তো এই 1 মাস আগেও ধরো ভারত সরকার 79,000 কোটি টাকার অস্ত্র কিনছে রাশিয়া থেকে, সেটার একটা স্যাংশন হয়েছে, ওইটার ব্যাপার বলছি না। উন্নয়নমূলক প্রকল্প তৈরি করার জন্য কিছু একটা যে টাকাটা স্যাংশন হচ্ছে, তাহলে যে 5,000 কোটি টাকার যে একটা মাখানা বোর্ড তৈরি করা হবে, সেই মাখানা বোর্ডটা কনসোলিডেটেড ফান্ড থেকে টাকাটা যাবে 5,000 কোটি টাকা। তাহলে সেই যে টাকাটা গেল, সেই টাকাটা গেল কে ঠিক করে দিল? তাহলে পার্লামেন্টে এই ব্যাপারটা উঠলো যে এরকম একটা বানানো হবে। সেখানে পার্লামেন্টে 2/3 লোক সেটাতে ভোট দিল, হ্যাঁ বানানো হোক। রাজ্যসভায় উঠলো, রাজ্যসভা তো গিয়ে পাঠানো হলো যে পার্লামেন্টে পাস হয়েছে, যে এবার বানানো হবে, তাহলে আপনারা কি মতামত দেন। ওদেরকে 15 দিন টাইম দেওয়া হয়, 15 দিনের মধ্যে যদি ওরা স্যাংশন করে তাহলে ভালো, যদি না করে, কোনো রিপ্লাই না দেয়, তাহলে হ্যাঁ ভেবে নেওয়া হয়। ঠিক আছে, যদি কোনো অবজেকশন থাকে, তাহলে 15 দিনের মধ্যে রাজ্যসভার সদস্যদের জানাতে হবে। এবং যদি মানে জানানো হয়ে গেল, তাহলে ঠিক হয়ে গেল, তাহলে এরা সবাই মিলে ঠিক করলো যে হ্যাঁ কনসোলিডেটেড ফান্ড থেকে 5,000 কোটি টাকা এই মুহূর্তে নিয়ে আমরা ইয়ে করব, কি বলে, বিহারে মাখানা বোর্ডটা বানাবো। তাহলে এটা হচ্ছে এইভাবে এইভাবে টাকাটা বার করা হয়। সঞ্চিত তহবিলের উপর থেকে ব্যয়গুলো ধার্য করা হয় কি কি, এই এই টাকা থেকে কি কি মানে কোথায় কোথায় খরচ হয়, সেটা হচ্ছে ভারতের রাষ্ট্রপতির বেতন ভাতা, তার অফিসের খরচ, ভারত সরকারের উপরে ঋণ, ধার্য ঋণ, সুদ, সিঙ্কিং ফান্ড চার্জ, এসব, সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টের বিচারপতিদের বেতন ভাতা, পেনশন, ভারতের নিয়ন্ত্রক এবং ওই ক্যাগের বেতন ভাতা, পেনশন, আদালতের রায়, ডিক্রি বা পুরস্কার হিসেবে অর্থ, আদালত কোনো যখন এরকম ভাবে পুরস্কার ঘোষণা করে তখন। ভারত এছাড়া ভারতীয় সংসদে যে সমস্ত ব্যয় সঞ্চিত তহবিলের উপর ধার্য বলে ঘোষণা করবে, মানে ভারতীয় সংসদ যারা আছে তারা যে যে জিনিসের জন্য এই যে এইটা যেমন ঠিক করলো, সেরকম ভাবে যা যা ঠিক করে দেবে, তা সেগুলোর উপরে ঘোষণা হবে এগুলো। আর একটা ইয়ে আছে, ফান্ড আছে, সেটাকে বলা হয় কন্টিজেন্সি ফান্ড। কন্টিনজেন্সি ফান্ড সেটা হচ্ছে আকস্মিক তহবিল। 1950 সালে সংবিধানের 267 নম্বর ধারা অনুসারে সংসদের আইন দ্বারা এটা গঠিত হয়। এই তহবিল রাষ্ট্রপতির নিয়ন্ত্রণে থাকে। ঠিক আছে, এটি কোনো অপ্রত্যাশিত ব্যয় নির্বাহের জন্য রাষ্ট্রপতি এখান থেকে অগ্রিম অর্থ প্রদানের অনুমতি দিতে পারেন, যা পরবর্তীতে সংসদ দ্বারা অনুমোদিত হতে পারে। মানে সেই মুহূর্তে রাষ্ট্রপতি, ধরো কোনো একটা বিপদ এসেছে দেশে, হঠাৎ করে দেখা গেল কাল থেকে হয়েছে যে সুনামি আসছে, তাহলে সুনামিতে ইমিডিয়েট কিছু কাজ করার জন্য বা কিছু ওষুধ কেনার জন্য ভারতকে দেখা গেল একটা ফান্ড কিছু নিতে হলো, ভারতের রাষ্ট্রপতি সঙ্গে সঙ্গে সই করে দিল, সেটা কন্টিজেন্সি ফান্ড থেকে অ্যালট করে দেওয়া হলো। পরে যেটা আমাদের সংসদে পাঠানো হবে, যে এটা নৈতিক ছিল, ঠিক ছিল না ভুল ছিল, তখন সংসদ সেটা অনুমোদন করবে। যদি ঠিক থাকে তো ভালো, নাহলে আবার গেল, সেটা আবার কোর্টে যাবে, সুপ্রিম কোর্টে যাবে। এবার কেন্দ্রীয় সরকারের মতো প্রতিটি অঙ্গরাজ্যে রাজ্যপালের অধীনেও একটা করে আকস্মিক ব্যয় থাকে, তাহলে প্রত্যেকটা রাজ্যের গভর্নরের আন্ডারেও সেই রাজ্যের জন্য একটা করে কন্টিনজেন্সি, এই যে কন্টিনজেন্সি ফান্ড থাকে। তারপরে আসি আমরা
যেটা বিরাট ইম্পর্টেন্ট, সেটা কি, সেটা হচ্ছে নীতি আয়োগ। নীতি আয়োগ এর আগে তো প্ল্যানিং কমিশন নাম ছিল, তুমি জানো। তারপরে 2015-তে 1 জানুয়ারি থেকে কেন্দ্রীয় ক্যাবিনেটের প্রস্তাবের মাধ্যমে নীতি আয়োগ নাম করা হয়। নীতি আয়োগ, নীতির ফুল ফর্ম, নীতি আয়োগের ফুল ফর্মে NITI, ন্যাশনাল ইনস্টিটিউশন ফর ট্রান্সফর্মিং ইন্ডিয়া। বিরাট ইম্পর্টেন্ট, ন্যাশনাল ইনস্টিটিউশন ফর ট্রান্সফর্মিং ইন্ডিয়া। বিভিন্ন চাকরির পরীক্ষাতে, SSC, GD, ফিডি এসব পরীক্ষাতে, CHSL, MTS পরীক্ষাতে আমরা দেখি ফুল ফর্মটাও জিজ্ঞেস করে নেয়, ন্যাশনাল ইনস্টিটিউশন ফর ট্রান্সফর্মিং ইন্ডিয়া আয়োগ। ভারতের মানে এমন থাকে, ইনস্টিটিউশনটা না দিয়ে একটাতে একটা অপশনে ইনস্টিটিউশন থাকে, একটা অপশনে ইনস্টিটিউট থাকে। বুঝতে পারছো মানে কিভাবে দেয়? এটি ভারতের পরিকল্পনা কমিশনের পরিবর্তে এসেছে। এর প্রধানকে, এর প্রধান সবসময় দেশের যে প্রধানমন্ত্রী হবেন তিনিই প্রধান, সেই জন্যই লেখা আছে পদাধিকার বলে, ওই পদের বলেই তিনি এখানে হবেন। নীতি আয়োগ কি কি সূচক আমাদের দেয়? এগ্রিকালচার মার্কেটিং অ্যান্ড ফার্ম ফ্রেন্ডলি রিফর্মস ইন্ডেক্স, স্কুল শিক্ষার গুণমান সূচক ACQI, ইন্ডিয়া ইনোভেশন ইন্ডেক্স, স্বাস্থ্য সূচক হেলথ ইন্ডেক্স, এরকম ভাবে দেয়, তাই না? যে নীতি আয়োগ বলেছে যে স্কুল ছুটের দিক থেকে পশ্চিমবাংলা গোটা ভারতের মধ্যে দ্বিতীয় স্থানে আছে। আজকেই পড়ছিলাম যে বা পশ্চিমবাংলাতে 3600 কতগুলো স্কুলে একটাও, প্রাইমারি স্কুলে একটাও স্টুডেন্ট নেই, আর 6200 সামথিং স্কুলে একটা করে মানে শিক্ষক আছে। তা এই যে সূচকটা দিয়েছে, তাহলে স্কুল ছুটের পরিমাণ সব থেকে বেশি উত্তরপ্রদেশে, এরকম, তাই না? আমরা দেখেছি। স্বাস্থ্য সূচকে সব থেকে 1 নম্বরে আছে কেরালা। তাহলে এই যে সূচকগুলো দেয়, এগুলো কারা দেয়? এগুলো নীতি আয়োগ দেয়। নীতি আয়োগের বর্তমান সদস্যরা কে কে আছে? চেয়ারম্যান কে আছে? প্রধানমন্ত্রী। তারপরে ভাইস চেয়ারম্যান কে সুমন বেরি আছে। অর্থনৈতিক উপদেষ্টা কে আছে? DR সুব্রমণিয়াম আছে। পূর্ণকালীন সদস্য এই যে আরো 4 জন আছে। তারপর আবার আর একটা ডিপার্টমেন্টের সম্বন্ধে শুনবো আমরা, সেটা হচ্ছে লোকপাল। লোকপাল বাস্তবে আর কতটা কাজ করে আমি জানি না, তোমরা নিজেরাই বুঝতে পারবে লোকপাল কারা। সেটা হচ্ছে সরকারি দুর্নীতি সংক্রান্ত অভিযোগ গ্রহণ এবং তদন্তের জন্য এই পদ। মানে ক্যাগ ধরো হিসাবে ধরা পড়েছে, এখন ক্যাগের হিসাবে ধরা পড়েছে যে স্কিল ইন্ডিয়াতে 14,000 কোটি টাকা ঘাপলা হয়েছে বিগত 1 বছরে। 2025-এ হয়েছে এটা আমাদের দেশে। ক্যাগ কাকে জানাবে? ক্যাগ লোকপালকে জানাবে যে আমাদের দেশের সরকারের এই মুহূর্তে এই দুর্নীতিটা হয়েছে। লোকপাল এখন ঠিক করবে যে কোন কোন নেতা মন্ত্রী কে জড়িত আছে, সেরকম লোকপাল এবার ED CBI কে দায়িত্ব দেবে যে তোমরা এটা ইয়ে করো। ব্যাপারটা দেখো, তাহলে কেন্দ্রীয় মন্ত্রী এমনকি প্রধানমন্ত্রীর বিরুদ্ধে এখানে অভিযোগ জানাতে চায়। ঠিক আছে, 1 বছরের মধ্যে তদন্ত শেষ করে 2 বছরের মধ্যে সাজা ঘোষণা করতে হয়। প্রথম চেয়ারম্যান সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি পিনাকি চন্দ্র ঘোষ। কবে থেকে আছেন উনি? তিনি আছেন 23শে মার্চ 2019 থেকে। পিনাকি চন্দ্র ঘোষ। মোট সদস্য 8 জনের, 4 জন বিচার বিভাগীয় সদস্য, আর বাকি 4 জন তপশিলি জাতি উপজাতি, মানে ST SC OBC, এবং মানে মহিলা ক্যান্ডিডেট যেমন হয় সেরকম ভাবে নেওয়া হয়। লোকায়ুক্ত, তাহলে লোকপাল হলো। এবার একটা জিনিস হচ্ছে লোকায়ুক্ত। লোকায়ুক্ত মানে হচ্ছে রাজ্য স্তরের দুর্নীতির বিরুদ্ধে এটি গঠিত হয়েছে। কোনো রাজ্যপাল দ্বারা নিযুক্ত হয়, মুখ্যমন্ত্রী সুপারিশ করে একজনের নাম, এবং বিধানসভার অধ্যক্ষ বিরোধী দলনেতার সাথে সহমত হতে হয়। মানে বিধানসভাতে অধ্যক্ষ বিরোধী দলনেতা দুজনে সাইন করে, হ্যাঁ একে আমাদের রাজ্যে লোকায়ুক্ত করা হোক, দিয়ে তবে রাজ্যপাল সেখানে সাইন করে সেই লোকটাকে লোকায়ুক্ত হিসেবে বসে। এখানে একটা আমি টপ দিয়ে দিয়েছি, লিস্ট দিয়ে দিয়েছি। ঠিক আছে, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে কে নিযুক্ত করে? রাষ্ট্রপতি। শপথ বাক্য পাঠ করায়, তার মানে সেটা হচ্ছে যে কার দ্বারা নিযুক্ত? রাষ্ট্রপতি। তাহলে সুপ্রিম কোর্টের বিচারপতি রাষ্ট্রপতিকে শপথ বাক্য পাঠ করা, এটা একটা কিন্তু প্রশ্ন। ভারতের রাষ্ট্রপতিকে কে শপথ বাক্য পাঠ করায়? সেটা হচ্ছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। তারপরে যে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে কে নিযুক্ত করেন? সেটা হচ্ছে রাষ্ট্রপতি নিযুক্ত করেন। মানে রাষ্ট্রপতি শপথ বাক্য পাঠ করেন। কার দ্বারা নিযুক্ত? উপরাষ্ট্রপতি, যদি রাষ্ট্রপতি সেই মুহূর্তে না থাকে। তারপর প্রধানমন্ত্রী কার দ্বারা? রাষ্ট্রপতি। অ্যাটর্নি জেনারেল রাষ্ট্রপতি। প্রধান অন্যান্য মন্ত্রীরা রাষ্ট্রপতি। রাজ্যপাল প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করে কে হবে ঠিক করে রাষ্ট্রপতি নিযুক্ত করেন। মুখ্যমন্ত্রী রাজ্যপাল দ্বারা শপথ বাক্য পাঠ করে এবং নিযুক্ত হয়। অর্থমন্ত্রীকে কে নিযুক্ত করেন? রাষ্ট্রপতি। এরকম ভাবে পরপর আছে। ঠিক আছে, দেখে নেবে। তার সাথে এই যে জিনিস কোটা আছে, মনে রাখবে এই জিনিস কোটা মানে এই নাম কোটা, এই লিস্টে এই নাম কোটাই তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স জিজ্ঞাসা করে। আমাদের দেশের অ্যাটর্নি জেনারেল কে?
তোমার রাজ্যের রাজ্যপালকে, মুখ্যমন্ত্রীকে, তোমার রাজ্যের অর্থমন্ত্রীকে, সেন্ট্রালের অর্থমন্ত্রীকে, লোকসভা স্পিকারকে, এই মুহূর্তে লোকসভা ডেপুটি স্পিকারকে, সুপ্রিম কোর্টের হয়তো দেখা গেল বিচারপতি, একজন বিচারপতি রাখা হয় যিনি শুধু পরিবেশ সংক্রান্ত ইয়ে শোনেন, কি বলে, কেসগুলো শোনেন, তাকে বলা হয় গ্রিন ট্রাইব্যুনাল। তাহলে ভারতের এই মুহূর্তে গ্রিন ট্রাইব্যুনালে কোন বিচারপতি আছেন, বা ভারতের লোকপাল কে আছে, কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি কে, ঠিক আছে, এইগুলো আর কি। ইউপিএসসি চেয়ারম্যান কে, সেন্সাস এই বছর বিরাট ইম্পর্টেন্ট সেন্সাস, কারণ আমাদের দেশে 10 বছর পর পর সেন্সাস হয়। 2011-য় লাস্ট হয়েছিল জনগণনা, তারপর থেকে হয়নি। সেটার জন্য, মানে কোভিড এর জন্য অবশেষে এই বছর আরম্ভ হচ্ছে। এসআইআরটা তারই ফার্স্ট স্টেপ বলে ধরা হচ্ছে, ঠিক আছে। দেখা যায়, এখনো কিছু অ্যানাউন্স করছে না, তবে নাকি এপ্রিল মাস থেকে শুরু হবে এমনটা বলেছে। মানে ভোটের পর পরই আমাদের দেশে এবার সেন্সাস শুরু হবে, মানে জনগণনা শুরু হবে, যে কার বাড়িতে কতজন, কার বয়স কত, কার বাড়িতে টিভি আছে, সবকিছু। বেশ, তারপর স্থল, নৌ ও বিমান বাহিনীর প্রধানগুলো, এইগুলো আমাদের মানে এখানে যা যা আছে সেইগুলো তোমাদেরকে জিজ্ঞাসা করে। সেজন্য এইগুলো বর্তমান পদে কে আছে সেগুলো তোমাকে জেনে রাখতে হবে। এই যে আকস্মিক তহবিল এই বছর 2026-এ অ্যানাউন্স করা হয়েছে, ভারতে 30,000 কোটি টাকা ছাড়িয়ে গিয়েছে। এগুলো এমসিকিউ দিয়েছি আর কি। নীতি আয়োগের সুমন বেরি, লোকসভার বর্তমান চেয়ারম্যান। এই যে লোকপাল, ভারতের এই মুহূর্তের লোকপাল হচ্ছে জাস্টিস এম খানভিলকর, 2024 থেকে ওনাকে রাখা হয়েছে। ক্যাবিনেট মন্ত্রিমণ্ডলী এবং কাউন্সিল অফ মিনিস্টার, এটা কি বিষয়, মন্ত্রীদের তুলনা। এটা হচ্ছে সদস্য সংখ্যা। সবার আগে 15 থেকে 20 জন নিয়ে ক্যাবিনেট গঠিত হয়। আর মন্ত্রিমণ্ডলীতে আর কতজন মন্ত্রী থাকে, সেটা হচ্ছে 60 থেকে 70 জন আরো বিভিন্ন বিষয়ে মন্ত্রী থাকে, ঠিক আছে। তাহলে ক্যাবিনেটটা 15 থেকে 20 জন নিয়ে তৈরি হয়। বাস্তবের সঙ্গে কিন্তু প্রতি বছর এই সংখ্যাটা একটু এদিক ওদিক হয়ে যায়। কি হয় বুঝতে পেরেছো তো, যে রাগারাগি হয়ে যায়, যে ওনাকে রাখা হলো আমাকে রাখা হলো না, এরকম। আর যদি, আচ্ছা, বিশেষ কোনো আর্টিকেল সম্বন্ধে যদি তোমাদের জানার থাকে, তো আমি এখান থেকে লিখে দিচ্ছি, তোমরা একটা শর্টকাটের মতো লিখে নিতে পারো, যে রাষ্ট্রপতি, মানে প্রেসিডেন্ট, রাষ্ট্রপতি রাষ্ট্রপতি কত থেকে কত ধারা অবধি রাষ্ট্রপতির কথা বলা হয়, সেটা হচ্ছে 52 থেকে 62, ঠিক আছে। উপরাষ্ট্রপতি তারপরে, এটা হচ্ছে 63 থেকে 71। প্রধানমন্ত্রী তারপরে, আমাদের দেশে একজন প্রধানমন্ত্রী থাকবে, ঠিক আছে। এটাই ব্যাপারটা কত থেকে লেখা থাকে, প্রধানমন্ত্রী কততে লেখা থাকে, সেটা হচ্ছে 74-এ। অ্যাটর্নি জেনারেল তারপরে, সেটা হচ্ছে 76। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি 124, ক্যাগ 148 থেকে 151। থাক, পরবর্তীকালে আমরা তোমার মানে যেটা লিখলে লিখলে, পরবর্তীকালে চার্ট দিয়ে দেবো আমি। ক্যাবিনেট মন্ত্রীর সঙ্গে অন্যান্য মন্ত্রীদের পার্থক্য, সমস্ত সরকারি নীতি গ্রহণ করেন ক্যাবিনেট মন্ত্রীদের দ্বারা, গৃহীত নীতিকে মেনে নেয়। মানে এদের নিজস্ব কোনো নীতি বানানোর ক্ষমতা নেই। বাকি মন্ত্রীদের কথা বলছে, যে ক্যাবিনেট মন্ত্রী বলে উনি ক্যাবিনেট মন্ত্রী, ইনি নর্মাল একটা কাউন্সিল অফ মিনিস্টার, সেরকম আর কি। মানে মন্ত্রীদের এই যে 3 রকম মন্ত্রী হয়, ক্যাবিনেট মন্ত্রী, রাজ্যমন্ত্রী, উপমন্ত্রী, ঠিক আছে। তাহলে ক্যাবিনেট মন্ত্রী 15-20 জনই হয় একমাত্র, সেটা লিখেছি, আর কিছু না। পার্থক্যটা, তারপর হচ্ছে কোন রাজ্য কত সালে গঠিত হয়েছে, তার একটা ছোট ইয়ে, আর প্রত্যেকটা রাজ্য সম্বন্ধে একটা করে ছোট মন্তব্য। যেমন অন্ধ্রপ্রদেশ 1953-তে, রিসেন্টলি আমি কোন পরীক্ষাতে দেখলাম, যে আমাদের দেশে ভাষা ভিত্তিক প্রথম গঠিত রাজ্য কোনটি, এরকম একটা অপশন ছিল, মেবি কোন একটা পরীক্ষাতে আমি দেখলাম। সেখানে অন্ধ্রপ্রদেশ হবে 1953-তে, শুধু তেলেগু ভাষার যে ভাষীদের জন্য একটা আলাদা রাজ্য গঠন করা হয়, ঠিক আছে। তাহলে এখানে তোমরা এটাকে, এই যেগুলো আছে পড়বে একটু। বর্তমানে ভারতে 28টি রাজ্য এবং 8টি কেন্দ্রশাসিত অঞ্চল আছে। 2019 সালে জম্মু এবং কাশ্মীরকে 2টি কেন্দ্রশাসিত অঞ্চলে ভাগ করা হয়েছে, জম্মু কাশ্মীর এবং লাদাখ। আর 2020 সালে দাদরা নগর হাভেলি এবং দমন দিউ এই দুটোকে এক জায়গায় করা হয়েছে, মানে একটাই
দাদরা ও নগর হাভেলি আর এদিকে দমন দিউ, এদেরকে এক জায়গায় করা হয়েছে, দিয়ে বলেছে এটা একটাই, আলাদা আলাদা নয়। সব থেকে শেষ রাজ্য তেলেঙ্গানা 29তম, এটা হচ্ছে 2014-তে অন্ধ্রপ্রদেশ ভেঙে তৈরি হয়। এখানে আমি দিয়েছি আমাদের কেন্দ্রশাসিত অঞ্চলগুলোর একটা লিস্ট। এই কেন্দ্রশাসিত অঞ্চলগুলোর লিস্টে রাজধানী দেওয়া আছে কোনটার কি। রিসেন্টলি সব পরীক্ষাতে লাক্ষাদ্বীপের রাজধানী জিজ্ঞেস করছে, কারাবাতি। বছর প্রতিষ্ঠা, কত সালে প্রতিষ্ঠা হয়েছে। সব থেকে শেষ জম্মু কাশ্মীর আর লাদাখ 2019-এ। তার সাথে কি আছে, বিধানসভা কোন কোন কেন্দ্রশাসিত অঞ্চলে, ইউনিয়ন টেরিটরিতে বিধানসভা আছে, কোনগুলোতে নেই, সেটা একটা লিস্ট দিয়ে দিয়েছি। তিনটেতে আছে, ঠিক আছে, দিল্লিতে আছে, জম্মু কাশ্মীরে আছে, আর আমাদের পন্ডিচেরিতে আছে। প্রশাসনিক প্রধান, সেই পদটার নাম কি, ঠিক আছে, সেটা হচ্ছে লেফটেন্যান্ট গভর্নর। লাক্ষাদ্বীপেরটাতে শুধু প্রশাসক বলে বলা হয়, আর বাকিগুলো হচ্ছে লেফটেন্যান্ট গভর্নর, ঠিক আছে। প্রশাসনিক প্রধান হচ্ছে লেফটেন্যান্ট গভর্নর। আর চণ্ডীগড়টা কি, চণ্ডীগড়টা হচ্ছে পাঞ্জাব আর হরিয়ানার একসাথে দুটো জায়গার দুটো রাজ্যের রাজধানী, তাই তো, সেজন্য কিন্তু চণ্ডীগড় শহরটা আবার নিজে কেন্দ্রশাসিত অঞ্চল। তাই পাঞ্জাবের রাজ্যপাল যে হয় তাকেই হেড ধরা হয় চণ্ডীগড়ে, মানে চণ্ডীগড়টাকে তিনি আর কি প্রশাসনিক শাসন করবেন, পাঞ্জাবের যে রাজ্যপাল, হরিয়ানার রাজ্যপাল নয়, কিন্তু পাঞ্জাবের রাজ্যপাল। ভারতের সব থেকে ক্ষুদ্রতম ইউনিয়ন টেরিটরি কোনটি, সেটা হচ্ছে লাক্ষাদ্বীপ। ভালো করে পড়াশোনা করো যাতে তোমরা লাক্ষাদ্বীপে যেতে পারো। লাক্ষাদ্বীপকে এই মুহূর্তে বাস্তবে আমাদের ভারতের অন্যতম সব থেকে ব্যয়বহুল টুরিস্ট স্পট বানানো হয়েছে ভারত সরকারের তরফ থেকে। মানে প্রপার যদি তোমরা লাক্ষাদ্বীপের নর্মাল দেখো, যে যেটা মেন পোর্ট আর কি, খুব হয়তো ইউটিউবে দেখো যে এখন লাক্ষাদ্বীপ ঘুরতে গিয়েছে, দেখবে একটাই জায়গার নাম দেখতে পাবে, আমি ভুলে যাচ্ছি, কারাবাত কি মনে হয়। ওখানে হয়তো দেখা যাবে যে একদম সমা সমা হোটেলগুলো 8,000 10,000 টাকা পার ডে। আর বাকি যে লাক্ষাদ্বীপের পার্টটা তোমরা যদি একটুখানি খুঁজে দেখো বিভিন্ন সাইটে, সেখানকার হোটেল ভাড়াগুলো কিরকম, এবার 40,000 50,000 1 লাখ 2 লাখ এরকম পার ডে ভাড়া। মানে ইচ্ছা করে বানানো হয়েছে, মানে সব জায়গাতেই সাধারণ মানুষ ভিড় করবে গিয়ে তেমনটা নয়, বড় লোকরাও নিজেদের জন্য একটা ভারতের জায়গাকে বানিয়ে রেখেছে যে আমরা ওখানে যাব। সেটা হচ্ছে লাক্ষাদ্বীপ। ভালো করে পড়াশোনা করো যেন লাক্ষাদ্বীপ যেতে পারো। তারপর চলো এক নজরে সারাংশ। সেটা হচ্ছে মোট কেন্দ্রশাসিত অঞ্চল এই মুহূর্তে 8টি। বিধানসভায়, আচ্ছা, বিধানসভা আছে কোন তিনটেতে, দিল্লি জম্মু কাশ্মীর আর পন্ডিচেরি, বিধানসভা ছাড়া বাকি 5টা আছে। বৃহত্তম লাদাখ এবং ক্ষুদ্রতম লাক্ষাদ্বীপ। বেশ। কোন তিনটেতে আছে সেটা মনে রাখার জন্য ডিজেপি এরকম মনে রাখা যায়, দিল্লি জম্মু কাশ্মীর পন্ডিচেরি, এই তিনটেতে বিধানসভা আছে। যা তখন থেকে পড়লাম তার একটা ছোট্ট করে 50টা এমসিকিউ দিয়ে বানানো আছে, প্রত্যেকটা নিচে উত্তর করা আছে। সব থেকে বেশি সময় প্রধান বিচারপতি কে ছিলেন, ডিওয়াই চন্দ্রচূড়, মানে দেওয়া আছে নিচে, অপশন সি দেওয়া আছে, এরকম করে করে দেওয়া আছে, ঠিক আছে। প্রবলেম আশা করি হবে না। বলো কতটা ভালো লাগলো আর কতটা বোর হলে বলো। টপিকটা এমন যে একটু বোরিং, না স্যার, খুব ভালো লেগেছে। টপিকটাই এমন কিছু, মানে বুঝি তো যে কোনটা মজা লাগে। এখন যদি দুটো অঙ্ক করানো হয়, দুটো মানে নিজে থেকে তুমি প্রবলেমটা সলভ করবে, যেখানে গিয়ে আমি বকে যাব তুমি বসে থাকবে, সেখানে গিয়ে বিরক্ত লাগবে। যেখানে গিয়ে তুমি নিজে কিছু একটা সলভ করবে এবং একটা নিজের আনন্দ হবে যে না একটু শিখেছি, আমার করাটা পূর্ণতা পেলো, তখন গিয়ে তুমি জিনিসটা মানে আরো তোমাদের কাছে ভালো হবে। স্যার, ধারাগুলোই মনে রাখা খুব মুশকিল হয়ে যাচ্ছে। ধারা 100টা ঠিক মানে ঠিক করে নাও, ঠিক আছে। ধারাটা বলি তোমাকে, ধারা তোমাকে ঠিক করে নাও। ধারা তুমি যদি প্রথম যদি 50টা ঠিক করে নাও, ঠিক আছে, বা 30টা করে ঠিক করে নাও, যে তুমি আগামী 2 দিন 30টা পড়বা, 30টা ধারা, ঠিক আছে। আজকে তুমি 30টা ধারা পড়লে, কালকেও হুম। না 30টা ধারা লেখার চেষ্টা করলে, কালকে ওই 30টা ধারা আবার না দেখে সকালবেলা লেখার চেষ্টা করলে, দুটো পারলে না, আবার দেখে নিলে, আবার সন্ধ্যেবেলায় না দেখে লেখার চেষ্টা করলে, ওই 30টা হয়ে গেল, তারপরের দিন আবার অন্য 30টা নিয়ে বসলে, আবার অন্য 30টা নিয়ে বসলে, যেদিনকে 90টা হয়ে গেল, সেদিনকে আবার চেষ্টা করো, বাড়িতে অন্য কেউ থাকলে বা না থাকলে তুমি একদিকে খাতাটা একদিকে চেপে দাও, ওই 90টা একসাথে না দেখে বলার চেষ্টা করো, পর 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 পর। এই 90টা করার পর তুমি নিজে থেকে মনের মধ্যে একটা কনফিডেন্স পাবে, আলাদাই কনফিডেন্স ফিল করবে যে না আমিও পারবো। তখন করতে করতে দেখবে তুমি আপনিই পারছো।
তখন ওই 30টাটা দেখবে একদিনে 40টা হয়ে যাচ্ছে। আর অত করার তো দরকার নেই। অত, সত্যি কথা বলতে, 120-30টা ইম্পর্টেন্ট ধারা দুনিয়ার পিডিএফ পেয়ে যাবে, যদি বলো আমিই বানিয়ে দেবো, মনে রাখলে না। হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। আমাদের টপিকটা কিন্তু অন্য, ধারাটা হচ্ছে পলিটি জায়গা, ঠিক আছে? আমাদের হ্যাঁ। টপিকটা হচ্ছে সমাজ এবং রাজনীতি। এই যে আন্ডারস্ট্যান্ডিং মিডিয়া তোমার সামনে যেটা আমি খুলে রেখেছি, হুম। মিডিয়া কি জিনিসটা, মানে দেখো আমাদের এই সমাজে 2025-এ মানে আমরা বসে আছি এখানে, মোবাইল, টিভি, যা কিছু আছে এইটা বাচ্চাদের সবসময় ওতপ্রোতভাবে জড়িত, এই মিডিয়াটা। তাহলে এই মিডিয়াটা যখন তুমি দেখবে, তুমি আইসিএসসি বোর্ডে যদি বইগুলো দেখো বা সিবিএসসি বোর্ডের বইগুলো দেখো, তো 6, 7, 8-এ ওদের যে সোশ্যাল সায়েন্স বলে বই আছে, ওখানে দেখবে মিডিয়ার উপরে একটা করে চ্যাপ্টার দেওয়া থাকে। যেমন একটা থাকে মাস মিডিয়া, একটা থাকে কি থাকে মনে আছে তো, একটা মাস মিডিয়া আর একটা মাস মিডিয়ার। একটা কমিউনিকেশন কমিউনিকেশন থাকে, একটা হচ্ছে পার্সোনাল কমিউনিকেশন আর একটা থাকে মাস কমিউনিকেশন। দেখবে চ্যাপ্টারটা থাকে, দেখবে যে ছোট ক্লাসে, সেটা হচ্ছে ক্লাস 2, 3 থেকেই থাকে। সেটা হচ্ছে যে পার্সোনাল কমিউনিকেশন মানে কি, পার্সোনাল কমিউনিকেশন মানে হচ্ছে একজনের সঙ্গে কথা বলছে ফোনে, দুজন মানুষ একে অপরের সাথে যুক্ত, সেটা হচ্ছে পার্সোনাল কমিউনিকেশন। কিন্তু একজন বলে যাচ্ছে, প্রচুর লোক সেটা দেখছে, একজন মাইকে কিছু বলছে, প্রচুর লোক সেটা শুনছে, একজন ইউটিউবে একটা ভিডিও ছেড়ে দিয়েছে, শয়ে শয়ে লোক, লক্ষ লক্ষ লোক সেটা দেখছে, এটাকে বলে মাস কমিউনিকেশন। তাহলে এই মাস কমিউনিকেশন শিশু মনে কি প্রভাব ফেলছে, বা এটা তো হতে পারে না তুমি সবাইকে মুখ চোরা বানাবে যে এই না, উম, এসব ইউটিউব বা সোশ্যাল মিডিয়া কন্টেন্ট বানানো খুব খারাপ, ঠিক আছে? সেটা নয়। খারাপ মানে কি, খারাপ কন্টেন্ট নয়, তুমি এটাকে ভালো কাজে ব্যবহার করতে পারো, তুমি নিজে এখানে নিজের কোনো যদি তোমার ট্যালেন্ট থাকে সেটাও দেখাতে পারো, তাহলে সেটাতে তুমি স্টুডেন্টটাকে প্রভাবিত করতে পারো, স্টুডেন্ট মনের ওপরে সেই মিডিয়ার প্রভাবটাকে, ভালো প্রভাবটাকে তুমি রাখতে পারো। তো সে কিভাবে, তুমি তুমি মিডিয়াকে আটকাতে পারবে না, তুমি ছোটবেলাতে একটা বাচ্চাকে মোবাইল হাতে দিতে দেবো না এটা ভাবতে পারো না, এই যুগে তার হাতে মোবাইলটা থাকবেই। তাহলে সবার আগে তাকে সচেতন করতে হবে যে আমি যে মোবাইলটা তার হাতে দিচ্ছি, সে খারাপ জিনিসটা দেখবে না ভালো জিনিসটা দেখবে। সে যদি বুঝতে পারে না এটা তো খারাপ জিনিস, সে নিজে থেকে ওটাকে অ্যাভয়েড করবে, তার মনটা তোমাকে তৈরি করতে হবে। সেই জন্যই সিলেবাসের মধ্যে এই আন্ডারস্ট্যান্ডিং মিডিয়া ব্যাপারটাকে সিবিএসসি এবং আইসিএসসি দুজনেই ঢুকিয়ে দিয়েছে, ঠিক আছে? এই টপিকটার মধ্যে মিডিয়া কি জিনিস, সেটাকে প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া, ডিজিটাল মিডিয়া, ঠিক আছে? গণতন্ত্রে আমাদের মিডিয়ার ভূমিকা কি, সবার আগে সব থেকে বড় ব্যাপার, সেটা হচ্ছে মিডিয়াকে বলা হচ্ছে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ, কারণ এরা সরকার এবং নাগরিকদের মাঝে সেতু বন্ধন তৈরি করে, তাই তো? মিডিয়ার প্রধান কাজ হচ্ছে জনগণকে তথ্য দেওয়া, সরকারের কাজ, নীতি, সামাজিক ভাবে এগুলোকে জানানো। মিডিয়া এক ধরনের পাহারাদার, যা দুর্নীতি, অপশাসন, অন্যায়, অপরাধ এসব যদি সরকারের সবকিছু ভুল ধরিয়ে দেবে সাধারণ মানুষের সামনে আর কি, মানে মিডিয়ার ভয়ে থাকবে সরকার, জানি না বাস্তবে কতটা থাকবে। বিতর্কে বাস্তবে থাকে না। বিতর্কের সুযোগ করে দেয়, টক শো, টিভি, এই যে টিভি ডিবেট, আলোচনা সাধারণ মানুষকে ভাবতে সাহায্য করে, সাধারণ মানুষের ভাবনাটাকে প্রভাবিত করে। ভারতের সংবিধানের 19(1)(a) বাক স্বাধীনতা নিশ্চিত করেছে, যা স্বাধীন মিডিয়ার ভিত্তি। আমি এই টপিকটা আজকে বিরাট কিছু মানে বোঝানোর মতো টপিক নয়, এটা তোমরা প্রত্যেকেই জানো যে আহ, মানে সবটাই জানো, তাকে তুমি নিজে থেকে তুমি বুঝতে পারবে যে পেইড একটা নিউজ একটা বড় সমস্যা, যে টাকার বিনিময়ে পক্ষপাত দুষ্ট খবর দেখানো হয়, তাই তো? কর্পোরেট মালিকানার কারণে অনেক সময় মিডিয়াকে ব্যবসায়ীদের সাথে কাজে লাগানো হয়। সরকার কর্তৃক সেন্সরশিপ মিডিয়া স্বাধীনতাকে হুমকি দেয়, মানে সেন্সরশিপের নাম করে অনেক জিনিস দেখায় না। কিন্তু তাহলে নোটটা আমি তোমাকে দিয়ে দেবো, নোটটা তোমরা একটু পড়ে নেবে, যে সাধারণ মানুষের জীবনে মিডিয়া কিভাবে প্রভাব ফেলেছে। আর একটা কথা, যে এটা 6, 7, 8-এর যে সিবিএসসি এবং আইসিএসসির বইগুলো আছে, সেই বইগুলোতে যেটা পড়ানো হয় সেই সিলেবাসটা এখানে কভার করা হয়েছে, যাতে তোমরা রাজ্য আপার প্রাইমারি এবং সেন্ট্রালের সিটেটের পেপার 2 দুটো পরীক্ষাতে বসতে গেলেই এই জিনিসগুলো তোমাদেরকে জানতে হবে। দেখো এখানে কিছু আর্টিকেলের ব্যাপারেও আমি বলে দিয়েছি, আর্টিকেল 361(a)-তে, আর্টিকেল 22, আর্টিকেল 32 এবং 226, এইগুলো কিন্তু এই বইগুলোতেও কভার করেছে। অ্যামেন্ডমেন্টের কথা বলে দিয়েছি, সংশোধনী কোন কোন সংশোধনী এখানে ইম্পর্টেন্ট সেগুলো, কোন কোন এই যে সংবাদপত্র স্বাধীনতা, কোন কোন কেস এসেছিল, যে ব্রিজভূষণ কেস, ইন্ডিয়ান এক্সপ্রেস কেস, বেনেট কোলম্যান কেস, এই কেসগুলোতে ইম্পর্টেন্ট বলা হয়েছিল, ঠিক আছে? তাহলে এইগুলো তোমরা একটু পড়ে নিও, আমি এটা ডিটেলে আর যাচ্ছি না, ঠিক আছে? ভারতের ট্রাই তোমরা জানো, ইলেকট্রনিক মিডিয়া নিয়ন্ত্রণ করে সবসময়, যে টিভিতে কি দেখানো হবে, মোবাইলে কি দেখানো হবে, সেটা 1997 প্রতিষ্ঠা হয়েছিল। প্রসার ভারতী অ্যাক্ট 1997 প্রতিষ্ঠিত হয়েছিল, এইগুলো।
সিলেবাসে আছে, এখনো আমাদের রাজ্য অতটাই ভেতর থেকে প্রশ্ন করে না, এখানে সিচুয়েশন বেস প্রশ্নই আসে মেনলি। তবে পড়ে রাখো যারা সিটেটের জন্য পড়ছো। আমি দুটো পিডিএফই স্যারকে আজকে দিয়ে দিচ্ছি, ঠিক আছে? ঠিক আছে স্যার। হুম। শেষ করছি আজকে পড়া, আজকে